তাহলে আমি কি বললাম যে ক্রুড হচ্ছে ক্রিয়েট, রিড, আপডেট, ডিলিট, ক্রুড। তো যখন আমরা পিএইচপির সাথে মাইএসকিউএল ইউজ করব, ডাটাটা আমরা রাখবো, আমাদের কয় ধরনের অপারেশন হতে পারে যদি আমরা ডাটাবেজের সাথে পিএইচপি নিয়ে কাজ করতে চাই। প্রথমে আমাদেরকে ডাটাবেজে ডাটা তৈরি করতে হবে, মানে কি ডাটা রাখতে হবে। ডাটা রাখার একটা নাম আছে, ইনসার্ট। আমরা এসকিউএল দেখি নাই, কেউ একটুও দেখে আসি নাই যে এসকিউএল কি বা কেমন কি, দেখে আসছি কেউ? তাহলে একটু দেখতে হবে। যাই হোক, ইনসার্ট করব মানে আমি ডাটাটা রাখবো, অর্থাৎ একটা ডাটার এন্টিটি ক্রিয়েট করলাম। এখন আমার এক্সিস্টিং ডাটাবেজে যে ডাটাগুলো আছে, যদি আমার ডাটা আমি রাখবো কেন? কারণ আমাকে ওই ডাটাগুলো ইউজ করতে হবে। তার মানে কি আমার ওই ডাটাগুলো পড়তে পারতে হবে। সো রিড, এটা হচ্ছে আরেকটা স্টেপ, কারণ আমাকে এই কাজটা করতেই হবে। আপডেট, আমরা পাসওয়ার্ড আপডেট করি না, বিভিন্ন ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করছি, তার মানে তো এই কাজটা থাকবেই। আমরা একটা অ্যাপ্লিকেশন ডেভেলপ করব, সেখানে ইউজাররা রেজিস্ট্রেশন করবে, তাহলে আমাদেরকে আপডেট করতে হবে না? বিভিন্ন ডাটাই তো আপডেট করা লাগতে পারে, তাহলে আপডেট আর একটা অপশন। আরেকটা হচ্ছে ডিলিট। যদি কখনো কোনো ইউজার নিজেকে সাইট থেকে উইথড্র করে নেয়, তাকে ডিলিট করতে হবে না? করতে পারে তো। আমরা অনেক সাইটে ভুলে রেজিস্ট্রেশন করি, তারপর কখনো কখনো লিঙ্ক পাই না যে আপনি যদি মেইল লিস্ট থেকে নিজের নামটা সরিয়ে নিতে চান তাহলে এই লিঙ্কে ক্লিক করুন। পেয়েছি না এরকম মেইল? তো আমরা যখন ওখানে গিয়ে মেইল লিস্ট থেকে নিজের নামটা সরিয়ে নিচ্ছি, তার মানে কি তাদের কাছে যে ইনফরমেশন ছিল সেখান থেকে তারা আমার নামটা ডিলিট করে ফেলছে, যাতে আমার কাছে আর মেইল না আসে। তো ওয়েবে যত অ্যাপ্লিকেশন আছে, বিশেষ করে পিএইচপির, ক্রুড ম্যাক্সিমাম কাজে লাগে, ম্যাক্সিমাম ক্ষেত্রে ক্রুড লাগে। তবে এমন না যে সবকিছুই ক্রুড বেসড। ক্রুড ছাড়াও পিএইচপিতে আরো কাজ হয়। পিএইচপিতে কমান্ড লাইন অ্যাপ তৈরি করা যায়, পিএইচপিতে ডেস্কটপ বেসড অ্যাপ তৈরি করা যায়, তার জন্য আলাদা একটা এক্সটেনশন আছে যেটা ইউজ করতে হয়, এবং পিএইচপিতে এপিআই তৈরি হয়, অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস। এটা একটু ডিফারেন্ট জিনিস, ঠিক আছে? তো আমরা যখন শুরু করছি, শুরুতে আমরা ক্রুডটাই শিখবো। আমরা যখন ক্রুড ভালো করে পারবো, তখন অন্যগুলো আস্তে আস্তে আমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, আমি জানার জন্য বলে রাখলাম যে ক্রুডই সবকিছু না। একটা স্টেপ শেখার পর নিজেকে আরো ডেভেলপ করতে হবে, আরো কিছু শিখতে হবে, ঠিক আছে? আমাদের কি ধারণা আছে যে, একটু গল্প করি আগে, আমি তো প্রতিদিনই গল্প করি তাই না? আমাদের কি ধারণা আছে যে ডিক্লারেটিভ প্রোগ্রামিং, ইম্পারেটিভ প্রোগ্রামিং কি জিনিস? ধারণা নেই। বেসিক্যালি ইম্পারেটিভ প্রোগ্রামিংটা হচ্ছে বর্ণনা করে দেওয়া যে একটা কাজ কিভাবে হবে, কতভাবে হবে, কি কি হবে, সবকিছু বর্ণনা করে দেওয়া। আর ডিক্লারেটিভ প্রোগ্রামিং হচ্ছে ডিরেক্ট বলা, আমাকে এটা করে দাও। কিভাবে? অনেকটা এরকম যে আমি বাসায় গিয়েছি, আমার ছোট ভাই আছে বা ছোট বোন আছে, আমি তাকে বলছি আমাকে পানি দাও তো, আমার পিপাসা পাইছে। সে কি করবে? সে পানি নিয়ে এসে আমাকে দেবে। আমি তাকে কি ইনস্ট্রাকশন দিয়েছি? আমাকে পানি দাও, সে পানি এনে দিয়েছে। আর যদি আমি তাকে বলতাম যে তুমি একটু রান্নাঘরে যাও তো, গিয়ে দেখো ফ্রিজে মনে হয় ঠান্ডা পানি আছে, সেখান থেকে ঠান্ডা পানি নিয়ে আমাকে দাও, আমি তাকে কিন্তু ডেসক্রাইব করে দিলাম যে তুমি এইভাবে কাজটা করে এনে দাও। তো যখন আমরা ডেসক্রাইব করছি, এটা হচ্ছে ইম্পারেটিভ প্রোগ্রামিং, ঠিক আছে? আমরা কি বুঝতে পারছি? আরেকটা কি আমরা ডিক্লারেটিভ, যে আমরা ডিরেক্ট বলে দিচ্ছি যে তুমি আমাকে এই কাজটা করে দাও। এখন এই গল্প কেন বললাম? যখন আমরা এসকিউএল নিয়ে কাজ করব, এসকিউএলটা ডিক্লারেটিভ। কিভাবে? এখন আপনারা যখন ফার্স্ট এসকিউএল শিখবেন, আমি রিকমেন্ড করব যেটা আপনাদেরকে, আমরা তো এখনো তেমন কিছু জানি না এসকিউএল সম্পর্কে, যে এসকিউএল কি না কি। তো সবাই একটু চেষ্টা করবেন যে W3 স্কুলসে যে এসকিউএল এর টিউটোরিয়ালটা আছে, এটা বুঝে বুঝে পড়ার।
একদম বেসিক লেভেলে। আমরা একটু দেখে আসি যে W3 স্কুলসে কি আছে। W3 স্কুলসে যাই, এখানে এই যে এসকিউএল টিউটোরিয়াল আছে, ঠিক আছে? আমরা এখানে পড়লে আস্তে আস্তে এসকিউএল সম্পর্কে জানবো, বাট এসকিউএল মানেই কিন্তু মাই এসকিউএল না। এসকিউএল হচ্ছে স্ট্যান্ডার্ড কোয়েরি ল্যাঙ্গুয়েজ, আবার অনেক জায়গায় বলে স্ট্রাকচারড কোয়েরি ল্যাঙ্গুয়েজ। কথা হচ্ছে এসকিউএল কি কাজে ব্যবহার হয়? ডাটাবেস থেকে ডাটা কোয়েরি করার জন্য ব্যবহার হয়। কোয়েরি করার জন্য এটা একটা ল্যাঙ্গুয়েজ, কোয়েরি ল্যাঙ্গুয়েজ। এবং কিছুক্ষণ আগে যে বললাম না ডিরেক্ট ইনস্ট্রাকশন দেয়, এসকিউএল এই মেথডে কাজ করে। সে ডিরেক্ট ইনস্ট্রাকশন থ্রো করে। আমরা যখন এসকিউএল দিয়ে আমরা কোড করি, ডিরেক্ট ইনস্ট্রাকশন থ্রো করি। কিভাবে করি? আমরা এখানকার উদাহরণের একটা, এই যে প্রথমে উদাহরণ আছে কি, সিলেক্ট স্টার ফ্রম কাস্টমার। স্টার দিয়ে বলা হয় অল, সিলেক্ট অল ফ্রম কাস্টমার। তাই কিন্তু আমি বলে দেই নাই যে তুমি কাস্টমার টেবিলে যাও, চেক করো, এইভাবে আমাকে ডাটা আনো। সে কিভাবে আনবে এটা তার ইস্যু। আমি তাকে ডিরেক্ট বলছি যে যাও নিয়ে এসে দাও। বুঝতে পারছি? আমাদের পিএইচপি প্রোগ্রামিং আর এসকিউএল এর মধ্যে এটা একটা বেসিক ডিফারেন্স, যে এসকিউএল কে আমরা ডিরেক্ট ইনফরমেশন দিতে বলে দিই। এটা একটা গেল। নেক্সট, এসকিউএল হচ্ছে স্ট্যান্ডার্ড একটা ল্যাঙ্গুয়েজ। এখন বিভিন্ন ডাটাবেস সিস্টেম যেগুলো বা ডাটাবেস সফটওয়্যার যেগুলো, যেমন মাইএসকিউএল, ওরাকল, পোস্টগ্রিএসকিউএল, বিভিন্ন এসকিউএল আছে। এরা করেছে কি, এই এসকিউএলটাকে, এই স্ট্যান্ডার্ডটাকে কিছুটা হলেও মডিফাই করেছে তাদের সিস্টেম অনুযায়ী কাজ করার সুবিধার্থে। সবকিছুরই, সব ল্যাঙ্গুয়েজ, সব ডাটাবেজেরই সুবিধা অসুবিধা দুটাই আছে। 100% পারফেক্ট কেউ না, কিন্তু এটা ডিপেন্ড করে কোনো একটা প্রজেক্টের উপরে যে আমার এই প্রজেক্টের জন্য কোনটা বেটার হবে। এটা এক্সপিরিয়েন্সের সাথে একজন যে সিস্টেম ডিজাইন করে বা সিস্টেম অ্যানালিসিস করে বা ডেভেলপ করে, তাদেরকে এই ডিসিশনটা নিতে হয়। এর পিছনে অনেক রিজন থাকতে পারে, বাট পিএইচপির সাথে মাইএসকিউএলটা খুবই বেশি ইউজ হয়। এমন না যে অন্য ডাটাবেস ইউজ করা যাবে না। তো আমরা মাইএসকিউএলটা করেছে কি, এসকিউএল ল্যাঙ্গুয়েজটার সাথে তাদের নিজেদের কিছু জিনিস ইমপ্লিমেন্ট করেছে, করে মাইএসকিউএল নামে একটা ডাটাবেস ক্রিয়েট করেছে। মাইক্রোসফট তাদের প্রজেক্টগুলোতে কাজ করার জন্য এমএস এসকিউএল করেছে। আবার মাইক্রোসফটের নিজস্ব একটা আছে না, অ্যাক্সেস, সেটাও কিন্তু একটা ডাটাবেস সিস্টেম, তাই না? তো কিন্তু স্ট্যান্ডার্ড এসকিউএল এর যে মেইন যে কিওয়ার্ড গুলো, এগুলো অলমোস্ট সব জায়গায় সেম, এগুলোতে চেঞ্জ আসে না। তারা স্ট্যান্ডার্ডটা মেইনটেইন করে। তা আমরা যদি এসকিউএলটা শিখি, যে কোনো ডাটাবেসের সাথে আমাদের জন্য কপ আপ করা অনেক ইজি হবে। আমরা এসকিউএল শিখলে মাইএসকিউএলও দ্রুত বুঝতে পারবো, এমএস এসকিউএলও দ্রুত বুঝতে পারবো। যে চেঞ্জ জায়গাগুলো আছে সেগুলো একটু দেখে নিলে আমাদের কনসেপ্ট ক্লিয়ার হবে। আমরা চেষ্টা করব অবশ্যই এসকিউএল ভালো করে পড়ার। ঠিক আছে? আমি কি বুঝাইতে পারছি কি করতে হবে? আপনারা এখন যেটা করবেন, এখান থেকে এসকিউএল এর ইন্ট্রোডাকশনটা একবার রিডিং করবেন, সিলেক্ট স্টেটমেন্টটা রিডিং করবেন, আপডেট স্টেটমেন্টটা রিডিং করবেন, ডিলিটটা রিডিং করবেন। কি কি বলেছি? সিলেক্ট, আপডেট, ডিলিট, তার সাথে একটা কন্ডিশন আছে হোয়ার। এই কয়টা জিনিস আজকে আমাদেরকে ইউজ করতে পারতে হবে। ঠিক আছে? আমরা একটু পড়ে নিই যাতে দ্রুত ধরতে পারি। একবার একটু দেখে নিই। ডাটাবেস কি? কেউ বলবেন আমাকে ডাটাবেস কি? হ্যাঁ, যেখানে ডাটা স্টোর করি। আর অ্যাকচুয়ালি ডাটাবেস একটা সিস্টেম যেটা আমাদেরকে হেল্প করে অর্গানাইজড ওয়েতে ডাটা রাখতে, টেবিল আকারে সেপারেট করে করে
রো অ্যান্ড কলামে অর্গানাইজড ওয়েতে ডাটা রাখতে এবং সেই টেবিল থেকে রো কলাম থেকে ডাটাগুলো তুলে নিয়ে আসতে, রিড করতে, ইউজ করতে, যাতে আমরা ফাস্ট কাজ করতে পারি, এটাতে হেল্প করে। একটা জায়গায় যদি অনেক কিছু এলোমেলো ভাবে রাখা হয়, যেমন ওই কোনায় একটা চেয়ার আছে, আমি সমস্ত টেবিল চেয়ার মানে একটার উপর আরেকটা দিয়ে ওখানে কোনায় জমা করে দিলাম, একদম নিচে যে চেয়ারটা আছে ওটা বের করতে আমার কি অবস্থা হবে? সব বের করে নিয়ে আসতে হবে। আর যদি আমি ডাটা সবকিছু সুন্দর অর্গানাইজ ভাবে সাজায় রাখি, আমি শুধু ওখানে যাব, ওইটা পিক করব, চলে আসবো। ঠিক ডাটাবেজ আমাদেরকে এই সুযোগটাই দেয়, যাতে আমরা একটা জায়গা থেকে যে ডাটাটা আমি রেখেছি এটা সুন্দর করে তুলে নিয়ে আসতে পারি। আর না হলে কোথায় রেখেছি একটা একটা করে সরাই 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 দেখে বের করতে হবে। এমন না যে ডাটাবেস ছাড়া ডাটা রাখা যায় না, ফাইলেও ডাটা রাখা যায়। আমরা ফাইলেও ডাটা রাইট করে রাখতে পারি, ফাইল রিলেটেডও অপশন আছে, ফাংশন আছে, এফ ওপেন, এফ রাইট, এফ ক্লোজ, ফাইল গেট কন্টেন্টস, ফাইল পুট কন্টেন্টস, ফাইল গেট সিএসভি, ফাইল পুট সিএসভি, অনেক ফাংশন আছে ফাইল রিলেটেড, খুবই ইম্পর্টেন্ট, আপনারা পড়বেন। ঠিক আছে, বাট ফাইল রিলেটেড ডাটা রাখতে গেলে কিছু প্রবলেম ফেস করা গেছে। প্রবলেমগুলো হচ্ছে, প্রথম, আমি তো একটা ফাইলে ডাটা রাখছি, যেমন আমি একটা ফাইল নিলাম যে আমার ইউজার, সেই ফাইলে আমি সমস্ত ইউজারের ডাটা রাখছি। এখন যখন মাল্টিপল ইউজার্স একসাথে আমার সাইটে লগ ইন করতে যায়, তখন এই ফাইলের ডাটাটা রিড করা ডিফিকাল্ট হয়। অনেক সময় আমাকে লকিং করতে হয় যে অ্যাট এ টাইম একজনই ফাইলটা রিড করবে, তখন কি হয়, অন্য ইউজারদেরকে ওয়েট করে বসে থাকতে হয় যে একজনেরটা শেষ হলে আরেকজন, আর মনে হচ্ছে যে কম্পিউটার তো মিলি সেকেন্ডে রিড করবে, টের পাবো না। যদি 10,000 ইউজার একসাথে হিট করে, মিলি সেকেন্ড কিন্তু আর মিলি সেকেন্ড থাকবে না, সেকেন্ডে এবং মিনিটেও চলে আসতে পারে 1 লাখ ইউজার হিট করবে। সো প্রবলেম দাঁড়ায় যাচ্ছে, যার কারণে ডাটাগুলো আরো অর্গানাইজড ভাবে রাখার জন্য ডাটাবেজের উৎপত্তি। ডাটাবেজে আমরা যেটা ইউজ করি MySQL, এটাকে বলা হয় RDBMS, রিলেশনাল ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম, RDBMS। ঠিক আছে, এখন RDBMS কি? আমরা যখন ডাটাবেস ক্রিয়েট করব, ডাটাবেস ডিজাইন করব, তো RDBMS এ যেটা করা হয় যে নরমালাইজেশন করা হয়। আজকে হয়তো নরমালাইজেশন নিয়ে অনেক কথা হবে না, পরে আবার কোনো এক সময় নরমালাইজেশন নিয়েও কথা হবে। তো নরমালি আমরা এটা বুঝি যে একটা টেবিলের সাথে রিলেটিভ করে আরেকটা টেবিলে ডাটা রাখা হয়। যেমন আমি একটা টেবিলে রাখলাম একজন ইউজারের আইডি আর তার পাসওয়ার্ড, আর ওই টেবিলের একটা প্রাইমারি কি থাকলো যেটাতে 1 2 3 4 5 6 যেটা বাই ডিফল্ট থেকে যাবে। আরেকটা টেবিলে আমি কি করব, ওই প্রাইমারি কিটাই নেব যে ইউজার আইডি, আর তার সাথে ওই ইউজারের অন্য সব ইনফরমেশন রাখবো। তাহলে কি আমি ধরতে পারবো না যে আমার এই টেবিলের এই ইউজার, তার ইনফরমেশন ওই টেবিলের ওই ইনফরমেশন গুলো ধরতে পারবো? এই যে সিস্টেম, আমি কি করছি, একটার সাথে আরেকটা রিলেশন করছি, এটাকেই বলা হচ্ছে রিলেশনাল ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম, RDBMS। ক্লিয়ার? আজকে তাহলে আমাদেরকে যেহেতু ক্রুড দেখতে হবে, আমরা শুরু করে দিই নেক্সট লেভেল কোডিং এ। ফার্স্টে আমাদের কি লাগবে? ডাটা ক্রিয়েট করতে হবে, সো ডাটা ইনসার্ট করতে হবে। ডাটা ইনসার্ট করতে গেলে কি লাগবে? একটা ফর্ম লাগবে। আমরা একটা ফর্ম তৈরি করি। আমি একটা নতুন ফোল্ডার নিয়ে নিচ্ছি। আজকে আমাদের কততম ক্লাস? CI batch 20 day 19 না?
এর ভিতরে আমি একটা ফাইল নিয়ে নিই, ফাইলের নাম দেই ক্রুড। যেহেতু আমরা ক্রুড প্র্যাকটিস করব, ক্রুডই দিলাম আমি, ঠিক আছে। এখন আমরা মার্কআপ কিসে করি? এইচটিএমএল এ। তাহলে প্রথমে আমাকে এইচটিএমএল লিখতে হবে। এইচটিএমএল এর ফার্স্ট রুলস কি? ডক টাইপ ডিক্লেয়ার করতে হবে। ঠিক আছে, তারপরে কি থাকে? এইচটিএমএল, তার ভিতরে কি থাকে? হেড, সেম লেভেলে বডি, টাইটেল থাকে হেডের ভিতরে। কেউ কি কখনো ডিফারেন্ট কিছু ট্রাই করে দেখেছেন? টাইটেল যদি আমি বডিতে লিখে দিই তাহলে কি হয়? ট্রাই করে দেখবেন, কাজ করবে? কি মনে হয়, কাজ করবে? বডিতে চলে আসবে? ট্রাই দিয়ে দেখি তো। আসছে বডিতে? টাইটেল তো টাইটেলের জায়গায় দেখাচ্ছে। টাইটেল তাহলে আমি হেডে কেন লিখবো? আমার যেখানে ইচ্ছে আমি লিখে দেবো, সমস্যা কোথায়? এটাই স্ট্যান্ডার্ড না। আমি বলেছিলাম স্ট্যান্ডার্ড এমন একটা জিনিস আমি মানতে বাধ্য না, বাট মানা বেটার। বোঝা গেছে? স্ট্যান্ডার্ড হচ্ছে টাইটেল হেডেই থাকবে, আমরা এই ধরনের কোড করব না। এটা জাস্ট মজা করার জন্য দেখলাম, ঠিক আছে। আমি যদি এই কোডটার পেজ সোর্স দেখি, টাইটেল কিন্তু আমি বডিতেই রেখেছি। অনেক কিছুই করা যায়, কিন্তু আমরা করব না, আচ্ছা। মাঝে মাঝে একটু ট্রাই দিয়ে দেখবেন যে ডিফারেন্ট কিছু হয় কিনা, বা আমি যদি ভুল করি তাহলে কি হয়, কেন হয়, একটু ট্রাই করে দেখবেন। এটা আপনার কোডিং এর প্রতি আগ্রহ বাড়াবে, ইন্টারেস্ট বাড়াবে। আমরা সিম্পল একটা ফর্ম নেই, ফর্ম, একটা ফর্ম নিয়েছি, মেথড অ্যাকশনে পরে আসছি। ফর্মের মধ্যে যদি আমি এমনি ডিপ দিয়ে নিই, আমাকে সিএসএস দিয়ে পজিশনিং করতে হবে, ইনপুট গুলো সুন্দর করে সাজাতে হবে। আমরা টেবিল দিয়ে নেব, দ্রুত যাতে ফর্মটা আমরা তৈরি করতে পারি, ঠিক আছে। টেবিল, টেবিলে কি থাকে? রো, টিআর রো, আর হচ্ছে টিডি টেবিল ডাটা, আচ্ছা। টিডি, ধরেন আমরা ফার্স্ট একটা রো নিচ্ছি যেখানে থাকবে নেম, ফার্স্ট নেম, ওকে। দেন তাহলে আমরা এর মধ্যে একটা ইনপুট নিচ্ছি, ইনপুট, ইনপুটে একটা টাইপ দিতে হয় না, টাইপ টেক্সট, নেম, ফার্স্ট নেম। আমরা চাইলে প্লেস হোল্ডার দিতে পারি, ঠিক আছে, আমি দিলাম না, আমরা দ্রুত যাই। ভিতরে যে লেখাটা এটা, ঠিক আছে। আমি তো সাইডে লিখেই দিচ্ছি এটা ফার্স্ট নেম, আলাদা করে প্লেস হোল্ডার তো দরকার পড়ছে না, তাই না? আবার আমরা আরেকটা টিআর নিচ্ছি, তার ভিতরে টিডি নিচ্ছি, লাস্ট নেম। এর ভিতরে আবার আমরা একটা ইনপুট নেই, নেমের ইনপুট কি হবে? টেক্সটই হবে, টাইপ টেক্সট, নেম
লাস্ট নেম, ঠিক আছে। এরপরে আরেকটা নিয়ে এটাকে আমি কি নেব, ইমেল, ইনপুট টাইপ ইমেল দিয়ে দিই, নেম ইমেল, ইমেইলের পরে আমরা নিই কন্ট্যাক্ট নাম্বার, আমরা ইনপুট টাইপ, এখানে টাইপ কি দেবো কেউ বলবেন আমাকে? আমি তো কন্ট্যাক্ট নাম্বার নিচ্ছি, নাম্বার নাম্বার দেওয়াটা কি ঠিক হবে? অনেক সময় কন্ট্যাক্ট নাম্বারের আগে কান্ট্রি কোড হিসেবে প্লাস সাইন দিতে হয় না, আমি যদি শুধু নাম্বার দিই প্লাস সাইন নেওয়াটা প্রবলেম হয়ে যাবে না, টেক্সট দেওয়াটাই বেটার হবে, ঠিক আছে। প্র্যাকটিক্যাল সিচুয়েশন চিন্তা করো, নেম কন্ট্যাক্ট নাম্বার, ওকে। আমরা যে ফর্মটা তৈরি করলাম, ফর্মটা আমাদেরকে সাবমিট করতে হবে না, তার জন্য একটা বাটন লাগবে, তাই না? বাটন ছাড়া আমি ফর্ম কিভাবে সাবমিট করব? ইনপুট টাইপ, টাইপ কি বাটন? হ্যাঁ, নেম বাটন, একটা ভ্যালু দিয়ে দিই যাতে লেখাটা ঠিক দেখায়, সাবমিট। আমরা এখন দেখে আসি আমাদের ফর্মটা কেমন দেখাচ্ছে। হ্যাঁ, মোটামুটি একদম খারাপ না নাকি? ফর্মটা মাঝে হলে মনে হয় ভালো হয় না, মাঝে নিয়ে আসি যাতে দেখতে সুবিধা হয়। টেবিলে মাঝে চলে আসছে, উপর থেকে একটু নামাই নি, একটু নেমে আসছে। এখন দেখতে ভালো লাগছে না? মাঝে আছে, পড়তে সুবিধা হবে, বুঝতে সুবিধা হবে। আমরা ফর্ম বানিয়ে ফেলেছি, সবাই কি বানাতে পারছি? আচ্ছা, আপনারা ফর্মটা, আমরা ফর্মটা বানিয়েছি। ফর্মে আমি প্রথমে বলেছিলাম যে এখানে আমি কিছু ছেড়ে যাচ্ছি, জাস্ট ফর্মটা বানিয়েছি। কি কি বাদ দিয়েছি? আমরা দেখলাম যে ক্যালকুলেটর বানানোর সময় অনেকে ফর্ম ইউজ করে ক্যালকুলেটর বানিয়েছেন, তার মানে এই জিনিসগুলো আলোচনা হয়েছে। আপনারা বলবেন যে এখানে আমি কি ছেড়ে দিয়েছি? অ্যাকশন। আচ্ছা, তো ফর্মে একটা মেথড দিতে হয় যে সে কোন মেথডে ডাটাটা পাস করবে, রাইট? আমরা কি কি মেথড দিতে পারি? পোস্ট, গেট, আর কিছু?
আর অ্যাকশনে কি দিতে হয়? ফাইল নেম, বেসিক্যালি সোর্স ফাইল নেম না, আমাদের ফর্মটা সাবমিট হওয়ার পর আমি কোথায় যাব, হ্যাঁ আমি সেটা এই ফাইলেও ফেরত আসতে পারি, অন্য ফাইলেও যেতে পারি, যে কোনো জায়গায় যেতে পারি, বাট সেটা আমাকে এখানে উল্লেখ করে দিতে হয় যে ফর্মটা সাবমিট হয়ে কোথায় যাব। এটা হচ্ছে অ্যাকশন। আর মেথডের যে ব্যাপারটা, এই যে পোস্ট, গেট, এগুলোকে বলা হয় এইচটিটিপি ভার্ব। ঠিক আছে, ফর্মে মেথড দুইটাই, এইচটিএমএল ফর্মে মেথড দুইটাই, গেট এবং পোস্ট। এর বাইরে অন্য কিছু ইউজ করতে গেলে সিম্পলি ইউজ করা যায় না, সেটা প্রসেস করে নিতে হয়। তবে অনেক জায়গায় আপনারা দেখতে পাবেন যে পুট, ডিলিট এই ধরনের কিছু জিনিস আছে, অপশন, অ্যাকচুয়ালি এই জিনিসগুলোকে বলা হয় এইচটিটিপি ভার্ব। আমরা যখন ফর্ম সাবমিট করব, গেট এন্ড পোস্ট দিয়ে আমাদের পুরো প্রজেক্ট হয়ে যাবে, ক্রুড বেসড কাজ, সো আমাদের এত টেনশন নেওয়ার কিছু নেই। অন্যগুলো অ্যাডভান্স লেভেলে কাজে লাগে, যখন এপিআই করা হয়, কমন লাইন ইন্টারফেস করা হয়, তখন কাজে লাগে। এন্ড এইচটিটিপি ভার্ব হচ্ছে এটা এক ধরনের স্ট্যান্ডার্ড, যারা এইচটিটিপি প্রোটোকল ডেভেলপ করে তারা এটা ডিসাইড করে। বেশ কয়েকটা আছে, আমি সবগুলোর নাম বলতে পারছি না, আপনারা খুঁজে দেখে নেবেন যে আরো কি কি আছে। কারণ আপনারা যখন কোড ইগনিটরও ইউজ করবেন, দেখতে পাবেন যে পুট, ডিলিট মেথড আছে, এগুলো কি জিনিস, ঠিক আছে? বা অনেক জায়গায় দেখবেন যে আপনি হয়তো একটা প্রবলেমে পড়েছেন, প্রবলেমটার সলিউশন খোঁজার চেষ্টা করছেন, সেখানে বলছে পুট মেথড, ডিলিট মেথড, আমি কোনোদিন দেখিনি। তো এইটা নিয়ে আপসেট হওয়ার কিছু নেই। আমরা যতক্ষণ এইচটিএমএল ফর্ম সাবমিট করব, গেট অথবা পোস্টই ইউজ করব। ওকে, এখন গেট আর পোস্টের মধ্যেকার ডিফারেন্স কি আমরা জানি? গেট কি করে? ইউআরএল দিয়ে ডাটা পাস করে, আর পোস্ট এইচটিটিপি দিয়েই ডাটা পাস করে, বাট ইউআরএল এ ভিজিবল হয় না। আর গেট দিয়ে পাস করলে ইউআরএল এ ভিজিবল হয়। এখন ইউআরএল এর একটা ম্যাক্সিমাম ক্যারেক্টার লিমিট আছে, কারণ ইউআরএল দিয়ে যখন ডাটা যাচ্ছে, এটা একটা ক্যারেক্টার না প্রত্যেকটা, সো ম্যাক্সিমাম একটা লিমিট আছে যে ইউআরএল ম্যাক্সিমাম এত পর্যন্ত নিতে পারবে, এটা মেবি 2000 ক্যারেক্টার এর আশেপাশে হবে, ঠিক আছে? আর পোস্ট দিয়ে আমরা আনলিমিটেড পাঠাতে পারি। সো আমরা যদি বড় ডাটা নিয়ে কাজ করি, আমাদেরকে ম্যান্ডেটরি পোস্ট ইউজ করতে হবে। আর যদি আমরা অল্প ডাটা নিয়ে কাজ করি, তাহলে গেট ইউজ করলে হবে, বাট ওই যে যেহেতু ডাটাটা ভিজিবল, ওই ডাটাটা কিন্তু সিকিউর না, ঠিক আছে? আর এই ইউআরএল এর যে ম্যাক্সিমাম লেন্থ আছে, এটা অপারেটিং সিস্টেম রিলেটেড বিষয়, ঠিক আছে? এটা অনেক ডেপথ একটা জিনিস, মানে একটা ধারণা দিয়ে দেওয়া যায় যে ম্যাক্সিমাম 2000 ক্যারেক্টার, বাট এটা ডিপেন্ড করে অপারেটিং সিস্টেমের উপরে, এইচটিটিপি প্রোটোকলের উপরে, বেশ কিছু বিষয় আছে এর সাথে রিলেটেড, ঠিক আছে? আমরা অত ডেপথে যাব না, আমরা শুরুতে শিখছি। আমরা শুধু এটুকু বুঝবো যে আমি যখন কোনো ডাটা হিডেনে পাস করতে চাবো, আমি চাবো না যে আমার ইউজাররা নর্মালি দেখে ফেলো, সেই ডাটা আমি গেট দিয়ে দেবো, আর তাছাড়া অন্য ডাটা আমি পোস্ট দিয়ে করে দেবো। ঠিক আছে, আমরা আস্তে আস্তে দেখব। যেহেতু আমি বলেছি যে যে কোনো কাজে আমার দুইটা জিনিস মাথায় রাখতে হবে, সিকিউরিটি অ্যান্ড মেইনটেনেবিলিটি। সো আমাকে গেট এবং পোস্ট চুজ করার আগে সিকিউরিটি কনসেপ্ট ক্লিয়ার করতে হবে, যে আমি যে মেথডটা চুজ করছি এটা আমার সাইটের সিকিউরিটিতে হ্যাম্পার করবে কিনা। আর যদি আমি চিন্তা করি যে না, আমি চিন্তা করতে পারবো না, সব পোস্ট ইউজ করব, ওকে, সব পোস্ট ইউজ করে দেয়। গেট ইউজ করার দরকার পড়ে, অনেক ক্ষেত্রেই পড়ে। যেমন আমরা অনেক সময় ফেসবুকে, গুগলে, টুইটারে ইউআরএল শেয়ার করি না, প্রোফাইল শেয়ার করি না, দেখবেন facebook.com/ আপনার নামটুকুর জন্য একটা ছোট্ট পার্ট অ্যাড করা আছে, ওই পার্টটুকু তারা গেট দিয়ে রিড করে আপনার রিলেটেড ডাটাগুলো ভিজিবল করে। সো আমি যদি সবকিছু পোস্ট দিয়ে পার করে দিই, আমি কিন্তু ওই ইউআরএল তৈরি করতে পারবো না।
আমি কি বুঝাইতে পারছি? কখন লাগবে? লাগবে, বাট আমাকে কনফার্ম হতে হবে আমি এখানে ইউজ করছি এটা যেন আমার সাইটের কোথাও সিকিউরিটি হ্যাম্পার না করে। ক্লিয়ার? ওকে, তাহলে আমরা যেহেতু ফর্ম সাবমিট করব, পোস্ট দিয়ে করি, অ্যাকশন কি দেব? ফাঁকা দেব বা হ্যাঁ সেলফ দেওয়া যায় যাতে এখানেই আসে। এই ফাইলের নামটাও দিয়ে দিতে পারি, ঘুরে ফিরে এখানেই আসবে। আমরা সেলফ দিই। সেলফ কেন দেব? যাতে আমরা আরেকটা পিএইচপির গ্লোবাল ভ্যারিয়েবল সম্পর্কে একটা আইডিয়া করতে পারি। ডলার আন্ডারস্কোর সার্ভার, সার্ভারের একটা সার্ভার অ্যারে, তার একটা ইন্ডেক্স কি শুধু সেলফ না পিএইচপি আন্ডারস্কোর সেলফ? পিএইচপি আন্ডারস্কোর সেলফ। আচ্ছা, এটা কি কাজ করবে? কি মনে হয় আপনাদের? আমি এই যে এখানে যা কোড করেছি এই পর্যন্ত কাজ করবে? হ্যাঁ, ইকো করতে হবে। আচ্ছা, আমরা দেখি আসলে ঘটনা কি ঘটেছে। বুঝেছে? আমি যেহেতু ওটা ইকো করিনি, আমি কোনো কিছু নোটিস করছি না, বাট আমি যদি ভিউ সোর্স করি, আমার যে ফর্মটা আছে, ফর্মের অ্যাকশন ব্ল্যাঙ্ক, কিছু নেই, কিন্তু এখানে তো কিছু থাকা উচিত ছিল, তাই না? আমি যদি এটা ইকো করি, তাহলে কি হয়? এবার ভিউ পেজ সার্চ করি, একদম সার্ভার পাথ ধরে দেখাই দিছে। আর প্রজেক্টের নাম হচ্ছে সিআই ব্যাচ 20, সিআই ব্যাচ ডে 19, ক্রুড পিএইচপি, পুরো পার্টটাই দেখাই দিছে। এই পার্টটা কখন লাগবে? আমরা যখন লাইভ সার্ভারে কাজ করব, তখন তো আর আমরা এরকম আমাদের নিজেদের মতো ফোল্ডার নিয়ে কাজ করব না। আমার তো সার্ভারের একটা রুট থাকবে, সেটার সাপেক্ষে যাবতীয় কাজ হবে। আমরা এটা ইউজ করলে এটা অলওয়েজ ডাইনামিক। আমি আমার লোকাল মেশিনে অ্যাপ ডেভেলপ করেছি, যে কোনো সার্ভারে দিয়ে দিয়েছি, সে অটোমেটিক পার্টটা নিয়ে নিয়েছে। এটা বেটার হয় না? আর যদি আমি এখানে লিখে দিই লোকাল হোস্ট স্ল্যাশ স্ল্যাশ স্ল্যাশ, এটা লাইভে কাজ করবে না। তারপরেও এটা নিয়েও হেডেক নেই, এটা জাস্ট সার্ভার অ্যারেটা কি ধরনের, সার্ভার অ্যারেতে অনেকগুলো ইন্ডেক্স আছে, বিভিন্ন ইন্ডেক্স কি কাজ করে না করে এটা আমরা ম্যানুয়ালে পাবো, আমাদেরকে পড়তে হবে নিজেদের জানার জন্য। ঠিক আছে, জাস্ট ইউজ করো। এখন আমার ফর্ম রেডি, রাইট? আমি কি ফর্মটা সাবমিট করতে পারবো? আচ্ছা, আমি যদি ভ্যালু দেই কি হয়? ঠিক আছে, কোথাও সাবমিট হচ্ছে? আচ্ছা না, আচ্ছা এখন সাবমিট হলো না কেন কেউ বলতে পারবেন? সাবমিটে তো আমি ক্লিক করেছি, তাই না? আমার অ্যাকশন দেওয়া আছে, মেথড দেওয়া আছে, পোস্ট দেওয়া আছে, সবকিছু আছে, ফর্মটা কেন সাবমিট হয় নাই? একটু ট্রাই করেন, আমিও একটু দেখার চেষ্টা করি কেন সাবমিট হচ্ছে না। ঠিক আছে, এবার কিন্তু সাবমিট হয়েছে, খেয়াল করেছেন? হুম, হ্যাঁ, ইমেইলে আমরা ইনপুট টাইপ ইমেইল দিয়েছি না, তার মানে আমরা ভ্যালিডেশন ইউজ করেছি, ওকে বলে দিয়েছি এই ফিল্ডে যে ইনপুট আসবে এটা ভ্যালিড ইমেইল হতে হবে। ডেফিনেটলি সে সব ভ্যালিড ইমেইল চেক করতে পারে না, বাট সে @ সাইনটা ঠিকঠাক চেক করে, এই কারণে ডাটা পাসই হয় না। এখন আমরা কি করি, যে চেক করি যে আমাদের ভ্যালুগুলো ঠিক মতো আসছে কিনা। আমরা এই পেজেই দিয়ে দিয়েছি না php_self, সো আমরা এই পেজেই চেক করতে পারবো। আমরা এই পেজে পিএইচপি নেই, কিভাবে চেক করব? ইফ
ইসসেট কেন ইউজ করব? আচ্ছা দেখি প্রিন্ট আন্ডারস্কোর আর আন্ডারস্কোর পোস্ট। আমরা কি এটা জানি যে আমাদের যে ইফ আছে, ইফ ইলস আছে, তারপরে হোয়াইল আছে, এই যে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে অ্যাকচুয়ালি আমরা কি দেই? আমরা যে কন্ডিশনটা দেই এটা অ্যাকচুয়ালি কি কন্ডিশন? আমরা অ্যাকচুয়ালি এখানে একটা বুলিয়ান ভ্যালু দেই, ট্রু আর ফলস। কন্ডিশনগুলো আইদার ট্রু হয় আর ফলস হয়। সো ইফের কন্ডিশনের ভিতরে আমরা দিই ট্রু অথবা ফলস। যে কন্ডিশনগুলো দিই সে সেই কন্ডিশনগুলো চেক করে একটা ডিসিশনে আসে ট্রু আর ফলস। তো এখানে ইফে ইসসেট দিয়ে আমরা চেক করতেছি যে পোস্ট অ্যারেতে ডাটা আছে কিনা। ইসসেট আমাকে একটা ট্রু অথবা ফলস রেজাল্ট দেবে। ইসসেট অনেক ক্ষেত্রে কাজ করে যাবে, কোনো কোনো ক্ষেত্রে দেখা যাবে যে আমার ইন্ডেক্স সেট হয়ে আছে, ভ্যালু সেট হয়েছে, ইসসেট ভ্যালু সেট কিনা, তখন দেখা যাবে যে প্রবলেম করে যাবে। কারণ সে দেখবে ভ্যালু সেট, কারণ কি নাল ভ্যালু একটা ভ্যালু, এমটি স্ট্রিং একটা ডাটা টাইপ। আমি যদি কোনো একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করে দিই তাতে যদি এমটি স্ট্রিং দিয়ে দিই সেটা তো একটা ডাটা টাইপ। এই কেসগুলোতে কখনো কখনো কনফিউশন ক্রিয়েট হতে পারে, যার জন্য আমরা অবশ্যই পড়বো যে ইসসেট কোন কোন ভ্যালুতে ট্রু করে কোন কোন ভ্যালুতে ফলস করে। এটা পিএইচপি ম্যানুয়ালে সুন্দর করে বলে দেওয়া আছে, আমরা একটু দেখে আসি যাতে আমাদের মনে থাকে। ঠিক আছে, আমরা কেউ পড়ি নাই তাই না? আমরা শুধু ইসসেট ইউজ করা দেখেছি, ইউজ করেই যাচ্ছি, কখনো ট্রাই করি নাই যে ইসসেট যদি ডিফারেন্ট ডাটা টাইপের জন্য ডিফারেন্ট বিহেভিয়ার করে তখন কি হবে। এখানে এক্সাম্পল দিয়ে দিয়ে বলেছে যে এই যে টেস্ট ট্রু করে যাচ্ছে, এফু ফলস করে যাচ্ছে, ঠিক আছে, ভ্যালু নেই। এখানে কিন্তু সুন্দর করে এক্সাম্পল দিয়ে বিভিন্ন সিনারিও তারা দিয়ে রেখেছে, আমরা পড়বো। ঠিক আছে, যে আউটপুট কেমন হবে, বিভিন্ন পিএইচপি ভার্সনে কেমন হতে পারে। পিএইচপি 5.3 তে একরকম ভ্যালু দিতে পারে, আবার পিএইচপি 5.4 এ আরেক রকম দিতে পারে। আমাদেরকে বুঝতে পারতে হবে। যদি আমরা অনেক পুরাতন কোনো অ্যাপ নিয়ে কাজ করতে যাই আর বসে বসে পিএইচপি 7 এর কোড লিখে দিই, ফলাফল হবে যেটা ডিজাস্টার, তাই না? সো একই সেট পিএইচপি 5.3 তে একরকম বিহেভ করতে পারে, 5.4 এ আরেক রকম বিহেভ করে যেতে পারে। আমাদেরকে এগুলো সম্পর্কে সচেতন হতে হবে। ঠিক আছে, আমরা এগুলো দেখবো। সবকিছু কিন্তু হাতে ধরে ধরে একদম দেখাই দেওয়া যায় না। আমি রাস্তাটা দেখাই দেবো, আপনাদেরকে হাঁটতে হবে। ওকে, আমি এখানে কি করেছি, ভ্যালুটা প্রিন্ট করেছি, তাই না? আমি দেখি আমি যদি এখানে ভ্যালিড ভ্যালু দেই তাহলে সে কি করে। আগেই প্রিন্ট করে দিয়েছে, ফাঁকা প্রিন্ট করে দিয়েছে, তাই না? আমি নাম দিয়ে দেখি, ইমেল, একটা কিছু তো দিতে হবে, অ্যাড সাইন তার চেক করতেই হবে, কন্টাক্ট নাম্বার, ভ্যালু আসছে, তার মানে আমরা যখন পোস্ট করছি ডাটাটা ঠিকঠাক যাচ্ছে, তাই না? ওকে, আমার পোস্ট অ্যারেতে ডাটা আছে। এখন আমি যখন ফার্স্ট টাইম পেজটা লোড করেছি ডিরেক্ট অ্যারে দেখিয়ে দিয়েছে না, এটা কি ভালো দেখাইছে? আমি তো ফর্ম সাবমিট করিনি, তাহলে আমার এরকম কিছু দেখানো উচিত? তাহলে আমার কিন্তু চেক করে নেওয়া উচিত যে আমার যে পোস্ট ভ্যারিয়েবলটা আসছে গ্লোবাল, সেটাতে স্পেসিফিক ডাটাটা আছে কিনা যেটা আমি চাচ্ছি। আমরা ফর্ম যখন তৈরি করেছি ইনপুট একটা বাটন দিয়েছি না, ফর্মের টাইপ, ইনপুট টাইপ সাবমিট। তাহলে ফর্ম যদি আমরা সাবমিট করি
তাহলে তো এই যে বাটন এটা তো আমার পোস্ট এরিয়াতে যাবে, তাহলে আমি যদি এইটা চেক করে নিই তাহলে আমি কনফার্ম যে আমার ফর্মটা সাবমিট হয়েছে কিনা। ঠিক? সো হ্যাঁ, এই যে এখানে যতগুলো ইনপুট আছে ফর্মের মধ্যে প্রত্যেকটার আমরা একটা করে নাম দিয়েছি। এই নামগুলো পোস্টের ভিতরে অ্যারের ইন্ডেক্স আকারে যাবে। তো আমি যখন ফর্মটা সাবমিট করব তখন তাহলে এই যে নামটা আমি দিয়েছি সাবমিট বাটনে, এটা আমার পোস্টের একটা ইন্ডেক্স হবে না? না, সাবমিট না করলে কিন্তু হচ্ছে না, তাই না? সাবমিট করার পরেই তো ডাটাটা যাচ্ছে। তাহলে আমি যদি এইটা চেক করি যে আমার এই ইন্ডেক্সে ডাটা আছে কিনা, তাহলে আমি কনফার্ম না যে আমার ফর্মটা সাবমিট হয়েছে। ক্লিয়ার? তাহলে আমি পোস্ট ইন্ডেক্সে নিলাম BTN, আমি একটা কি দিয়েছিলাম, নাম দিয়েছিলাম ইন্ডেক্স। দেখি কি হয়। এবার আর আমাকে এমটি অ্যারে দেখাচ্ছে না, মাচ বেটার, তাই না? সাইডে একজন আসবে আর তাকে অ্যারে লেখায় দেখাই দেবে, কেন দেবে? এখন আমরা সাবমিট করি কিছু একটা। এবার ঠিক আছে, সাবমিট করার পরে ঠিকঠাক দেখাচ্ছে, তাই না? কিন্তু ভ্যালুটা সুন্দর করে দেখাচ্ছে না, এক লাইনে দিয়েছে, বুঝতে সমস্যা হচ্ছে। আমরা কি দিলেই ঠিক হয়ে যাবে, এটা তো আমরা জানি, তাই না? আমরা কি এই পর্যন্ত আসতে পারছি? সবাই সবাই পারছি? ট্রাই করছি। আচ্ছা, এখন আমি কি একটু দাঁড়াবো, আপনারা একবার ট্রাই করেন সবাই পারছি কিনা, একটু হোল্ড করি। হ্যাঁ স্যার, সবাই একবার। এখন যেহেতু আমরা বলছি আজকে আমরা কি দেখবো, ক্রুড দেখবো, তো ক্রুড কিসের সাথে হয়? ডাটাবেজের সাথে। তাহলে আমাদেরকে অবশ্যই একটা ডাটাবেস ক্রিয়েট করতে হবে যেখানে আমরা ডাটা সেন্ড করব। তাহলে আমরা ডাটাবেস ক্রিয়েট করার জন্য যাব আমাদের লোকাল হোস্টের PHP my admin এ, localhost / PHP my admin। কি ব্যাপার, 48080 কেন নিল? localhost / PHP my admin। এবার এসেছে। এটা হচ্ছে PHP my admin। বেসিক্যালি আমরা যে MySQL ডাটাবেস নিয়ে কাজ করি, এইটা ইউজ করার জন্য একটা গ্রাফিক্যাল ইন্টারফেস। এইটা যে আমরা PHP my admin এর মাধ্যমে গ্রাফিক্যালি ক্লিক করে করে ডাটাবেস ক্রিয়েট করা, তারপরে টেবিল ক্রিয়েট করা, বিভিন্ন ফিল্ড অ্যাড করা, এই কাজগুলো করতে পারি। এছাড়াও কমান্ড লাইনেও করা যায়, বাট গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস ইউজ করে আমরা অভ্যস্ত, সো এটা করলে আমার জন্য সুবিধা। আমরা যেটা করি, একটা নতুন ডাটাবেস ক্রিয়েট করি। ডাটাবেসে একটা নাম দেব। নর্মালি প্রিফিক্স হিসেবে ডিবি দেওয়া হয়, এটা ম্যান্ডেটরি না। ডিবি দিলে কি হয়, সুবিধা কি, বুঝতে সুবিধা হয় যে এটা আমার ফাইলটা হচ্ছে ডাটাবেস ফাইল ডিবি। আন্ডারস্কোর আমাদের একটা ডাটাবেসের নাম দেব, যেহেতু আপনারা CI ব্যাচ 20, আমি এরকম একটা নাম দিলাম ডাটাবেসের, ঠিক আছে? এরপরে কোলেশন, এটা চুজ করব আমরা UTF-8 জেনারেল CI। এই জিনিসগুলো কি, কেন আমি UTF-8 জেনারেল CI ইউজ করব? UTF ইউনিকোড টাইপ ফরম্যাটিং, আচ্ছা UTF, ঠিক আছে? আমরা অত কিছু না বুঝি যে ইউনিকোড ফরম্যাটিং UTF-8, এইটা হচ্ছে 8 বিট কম্পিউটারের।
ঠিক আছে, 32 আছে, 64 হতে পারে, এখানে দেখবেন আপনারা 16 আছে, 32 আছে। ইউনিকের ক্ষেত্রে এই 8 বিটটাই বেশি ইউজ হয় সব সময়ের ক্ষেত্রে, ঠিক আছে। এখন অন্য যে করা যাবে না তা না, কিন্তু আমরা যে ধরনের সার্ভার ইউজ করব সেই সার্ভার ক্যারেক্টার ফরম্যাটিং সাপোর্ট করছে কিনা এটা একটা ইস্যু, ঠিক আছে। তো UTF-8 জেনারেল CI এটা সব জায়গায় সাপোর্ট করে। জেনারেল বলতে আমরা বলছি সাধারণ, এখানে আমরা যদি UTF-8 এর সাথে আরো অন্যগুলো দেখি, এখানে চেক আছে, ড্যানিশ আছে, ল্যাঙ্গুয়েজ বেসড, আমরা দিয়ে দিয়েছি জেনারেল। সি ইউনিকোড জেনারেল, ঠিক আছে। আরেকটা হচ্ছে কি সিআই, সিআই দুইটা দিয়ে বোঝায় কেস ইনসেনসিটিভ, বড় হাতের অক্ষর ছোট হাতের অক্ষর সে ডিফার করবে না, ঠিক আছে। আমি ক্রিয়েট ক্লিক করলাম, আমার ডাটাবেস ক্রিয়েট হয়ে গেছে। এখন ডাটাবেসে আমরা টেবিল ক্রিয়েট করব। টেবিল ক্রিয়েটের ক্ষেত্রে আমরা যে ফর্মটা নিয়েছি সেই ফর্মটা একবার দেখি, আমাদের ফর্মে ফিল্ড কতগুলো আছে। একটা, দুইটা, তিনটা, চারটা ফিল্ড আছে। তার মানে তো আমাকে অ্যাটলিস্ট 4টা কলাম লাগবেই এই ডাটাগুলো রাখতে, তাই না? হ্যাঁ, এর সাথে আমরা আরো 2টা নেব। একটা নেব স্ট্যাটাস, যে ডাটাটা কি অবস্থায় আছে, অ্যাক্টিভ অবস্থায় আছে কিংবা তাকে রেস্ট্রিক্টেড করে দেওয়া হয়েছে বা তাকে হাইড করে দেওয়া হয়েছে, এই ধরনের একটা জিনিস চলে আসে না? যেমন অনেক সময় আমি ফেসবুকে ব্লক করে দেয়, কিছুক্ষণ পর আবার লগ ইন করতে পারছি, বা ব্লক করে দেওয়ার পর ফেসবুককে বলি যে আমাকে আবার অ্যাক্টিভ করে দাও, তারা করে দেয়। তার মানে কি ডাটাগুলো ডিলিট হচ্ছে না, তারা অ্যাক্সেসটা কন্ট্রোল করে ফেলছে। তো এরকম একটা সিস্টেম আমাদেরও থাকলে বেটার। তাহলে আমরা আরেকটা ফিল্ড নেব স্ট্যাটাস। আর আরেকটা আমি বলেছিলাম যে কোনো টেবিলে RDBMS এ কি লাগে, রিলেশন মেইনটেইন করার জন্য একটা আইডি লাগে, তাই না? প্রাইমারি কি, যেটা কখনোই ডুপ্লিকেট হবে না, ইউনিক, ঠিক আছে। তাহলে আমার 4টা ফিল্ড, তার সাথে আরো 2টা লাগবে, 6টা। দেখি আমরা 6টা ফিল্ড দিয়ে একটা ডাটাবেস ক্রিয়েট করি। আমি বলছি আমার টেবিল লাগবে, টেবিলের নাম হবে, ধরছি আমরা TBL আন্ডারস্কোর ইউজার। এখানেও আমি TBL ইউজ করছি, এটা যে একটা টেবিল এটা বোঝানোর জন্য, ইউজ যে করতেই হবে এমন কিছু না, আচ্ছা, বাট করা বেটার, রিডেবল হচ্ছে। TBL ইউজার, আমার কয়টা কলাম লাগবে? 6টা, 4 5 6, গো। 2টা এক্সট্রা নিলাম, আমার ফর্মে ফিল্ড আছে 4টা। হ্যাঁ, এটা টোটালি ডিপেন্ড করবে যে আপনি আপনার অ্যাপ্লিকেশনে কিভাবে ডাটাবেস ডিজাইন করবেন তার উপরে। আমি বলছি ফার্স্টে আমার একটা আইডি, তো আমি এটাকে বলে দিই যে এটা আমার ইউজার আইডি। এটাকে আমি কি বলেছি, ডাটা টাইপ কি হবে, যেহেতু এটা একটা নাম্বার হবে, নাম্বার মানে কি ইন্টিজার, এখানে ম্যাক্সিমাম আমরা 11, ইন্টিজার টাইপ ডাটা, ম্যাক্স লেন্থ 11 এর বেশিও নেওয়া যাবে, বিগ ডাটা, বিগ ইন্টিজার। হ্যাঁ, বিগ ইন্টিজার হিসেবে নিলে আমরা 11 এর বেশি নিতে পারবো, মেবি 25 পর্যন্ত নেওয়া যাবে। তো বেসিক্যালি 11 যে বলছি, 11 মানে কি আমরা জানি, 11 ডিজিট। আমার 11 ডিজিট মানে কি, 5টা শূন্য হলে 1 লাখ, একের পিছনে 5টা শূন্য দিলে 1 লাখ হয়ে যায়, তার মানে 6 ডিজিটে 1 লাখ, 7 ডিজিটে 10 ঘরে যাবে, 8 ডিজিটে কোটিতে যাবে, তারপরে আরো 3টা ডিজিট আছে, তার মানে কি কয়েক হাজার কোটি। অর্থাৎ এখানে কয়েক হাজার কোটি রো পর্যন্ত আমরা ডাটা নিতে পারবো। পৃথিবীর জনসংখ্যা কত? 650 থেকে 700 মিলিয়ন, 10 লাখে 1 মিলিয়ন, তার মানে 650 কে যদি 10 দিয়ে গুণ দিই 6000 লাখ, 100 দিয়ে ভাগ দিই 60, না একটু কম হয়ে গেল, গুণ দিতে হবে তাই না, 6000 কোটির মতো হবে, 6000 7000 কোটি, এর বেশি হবে না মনে হয়। হ্যাঁ 750 কোটি, হ্যাঁ আপনি মিলিয়ন বলছেন, হ্যাঁ 700 কোটি। যাই হোক, তার মানে কি আমি যদি সব
সব মানুষকে ইউজার হিসেবে রেজিস্টার করায় আমার রো শেষ হবে? সম্ভাবনা আছে? নাই। ইউজার রেজিস্ট্রেশন করে যাবে, তারপরেও কখনো কখনো বিগ ইন্টিজার লাগবে, বিগ ডাটা অ্যানালিসিস লাগবে, লাগে বলে এই জিনিসগুলো তৈরি হয়েছে। বাট আমরা নর্মালি ধরে নিচ্ছি আমার লাগছে না, আমরা যে লেভেলের অ্যাপ ডেভেলপ করছি, সো টেনশনের কিছু নেই। এরপরে এই যে আমি বলছি আইডিটাকে আমি বলছি যে এটা আমার ইন্ডেক্সটা হবে প্রাইমারি, আমি এখানে ইন্ডেক্স প্রাইমারি বলে দিচ্ছি, এটা আমার প্রাইমারি আইডি, ঠিক আছে? এটা থাকতেই হবে, গো। এবং এটা অটো ইনক্রিমেন্ট করবে যাতে কখনোই কনফ্লিক্ট না হয়, ও ওর হিসাব মতো ইনক্রিমেন্ট করবে, ঠিক আছে? অটো ইনক্রিমেন্ট, একের পর 2, 2 এর পরে 3, 4 এভাবে আসবে। পরেরটা আমার কি ফার্স্ট নেম, নেম কি সংখ্যা, ক্যারেক্টার, তাই না? তাহলে ভার্কার ভ্যারিয়েবল ক্যারেক্টার, না হুবহু হইতে হবে না, বাট নিলে আমাদের জন্য মিস্টেক করার সম্ভাবনাটা কম হবে। ভার্কার আমরা 255 পর্যন্ত নিতে পারি, 255ই লিখে দিতে পারি, কোনো সমস্যা নেই। আমরা যখন ডিজাইন করব কোনো প্রবলেম নাই, আমরা ম্যাক্সটাই লিখে দেবো, ঠিক আছে, যাতে কখনো প্রবলেমে না পড়তে হয়। আরেকটা যেটা ব্যাপার, যে এই যে ভার্কারের একটা লিমিট হয়ে গেল না, কিন্তু আমি যখন একটা গল্প উপন্যাস লিখছি আমার লিমিট থাকলে চলবে অনেক, সেই ক্ষেত্রগুলোতে আমরা টেক্সট ইউজ করব, ঠিক আছে? যখন দশমিক টাইপের সংখ্যা হবে আমরা ডেসিমাল ইউজ করব, আছে কিন্তু এগুলো কিন্তু মাইএসকিউএল এর ডাটা টাইপ, এগুলো পিএইচপি না, ঠিক আছে? এখানে কিন্তু দেখাচ্ছে অনেক রকম ডাটা টাইপ, দেখেন ইন্টিজার, ভার্কার, টেক্সট, ডেট, আবার টাইনি ইন্টিজার ম্যাক্সিমাম 4 পর্যন্ত, এর বেশি নিতে পারবো না, ঠিক আছে? আবার স্মল ইন্টিজার টাইনির চাইতে একটু বেশি বাট ইন্টিজারের চাইতে কম, মিডিয়াম ইন্টিজার, ঠিক আছে? ইন্টিজার, বিগ ইন্টিজার, জানতে হলে পড়তে হবে, এর কোনো বিকল্প নেই, ঠিক আছে? ডেসিমাল, ফ্লোট, ডাবল, রিয়েল, অনেক রকম ডাটা টাইপ আছে। বুলিয়ান কখন কোথায় ইউজ হচ্ছে, লাস্ট নেম, এটাও ভার্কার, দিয়ে দিলাম 255। তারপরে আমি কি ফিল্ড নিয়েছি, ইমেইল অ্যাড্রেস, তাই না? আমি ফরম্যাট ফিল্ডের সাথে মিল রেখেই করি যাতে মিস্টেক হওয়ার সম্ভাবনা কম হয়। ইমেইল এটা ম্যান্ডেটরি না যে আমি ফরম্যাট ফিল্ডের সাথে করব, বাট করলে আমাদের জন্য সুবিধা। ইমেইল এটাও ভার্কার, ইমেইলের ভিতরে আমার স্পেশাল ক্যারেক্টার @সাইন আসবে, তারপরে নাম্বার আসবে, অক্ষর আসবে, ডট আসবে, ভার্কার, দিয়ে দিলাম 255। তারপরে কি দিয়েছি, কন্টাক্ট নাম্বার, নাম্বারটাও আমরা কিন্তু তখন কি বলেছিলাম যে শুধু নাম্বারটা নিতে পারছি না, কারণ আমার প্লাস সাইন আসতে পারে, সো এটাও ভার্কারে নিয়ে নেব। এই যে আমি দিয়ে দিয়েছি, আমি এখন ডাটাবেসটা ক্রিয়েট করে ফেলি, ঠিক আছে? সেভ, ঠিক আছে, সেভ দেবো আমি। এখানে আরো কিছু জিনিস আছে, আচ্ছা স্ট্যাটাস লিখতে হবে, হ্যাঁ হ্যাঁ 6টা, ঠিক আছে? স্ট্যাটাস, হ্যাঁ ঠিক, আমি স্ট্যাটাস ছেড়ে যাচ্ছিলাম। স্ট্যাটাস আমরা কি দেখাবো, যে এক যদি 1 হয় তাহলে সে অ্যাক্টিভ, 2 হইলে সে ইনঅ্যাক্টিভ, 0-তে যাব না, 0 অনেক সময় নাল ভ্যালুর সাথে কনফ্লিক্ট করে যাবে, সেটে 0 মারলেই ফলস হয়ে যাবে, কিন্তু আমার এখানকার ক্ষেত্রে 0টা তো আমার জন্য ইম্পর্টেন্ট, হ্যাঁ ঠিক আছে? তো আমরা ওই কনফ্লিক্টটা এড়িয়ে চলার চেষ্টা করব, ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা বেটার হয়, কখনো কখনো কনফ্লিক্ট করে, এটা আমার প্র্যাকটিক্যাল এক্সপেরিয়েন্স, যে আমি ফেস করেছি প্রবলেম। আপনি ইউজ করতে পারেন, সমস্যা নেই, কিন্তু আমার এই ইন্টিজার কি খুব বেশি দরকার আছে? কতগুলো টাইপ হইতে পারে, 9টা টাইপ, 10টা টাইপ, 15টা টাইপ, 1000 টাইপ, তাহলে আমি টাইনি ইন্টিজার নিই, টাইনি ইন্টিজার নেব। আমি কি বলেছিলাম যে টাইনি ইন্টিজার 4 ডিজিট পর্যন্ত হতে পারবে,
আমার তো 4 ডিজিট দরকার নেই, আমি যদি একটাই নেই তাও আমি 9 রকমের স্ট্যাটাস করতে পারবো, দুইটা নিলে 99টা স্ট্যাটাস দিতে পারবো। এত লাগে? লাগে না, এক নিলাম। আরেকটা যে জিনিস আছে, জি আমি এখানে বললাম যে এটার লেন্থ হবে 1, তার মানে 1ও 1 একটা ডিজিট, 2ও 1, 3ও 1, 9 পর্যন্ত যাবে। কোথায় কন্টাক্ট নাম্বারের লেন্থ? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক ছেড়ে দিয়েছে। না দেখলে ডিফল্ট সে ম্যাক্সটাই নিয়ে নেবে। আচ্ছা, তবে লেখাটা ভালো, আমি জানলাম যে আমার লিমিট কত দূর পর্যন্ত আছে। ঠিক আছে, সবকিছু ডিফল্টের উপর গেলাম, পরে ভুলে গেলাম। হ্যাঁ পরে চেঞ্জ করা যায়, পরে চেঞ্জ করা যায়, না করাই বেটার। এটার উপর ডিপেন্ড করে অনেক কাজ হবে। আমরা ফর্মের ফিল্ডে ডাটা ভ্যালিডেশন করব, ম্যাক্সিমাম কত লেন্থ পর্যন্ত নিতে পারবো না পারবো, সো পরে আমি ডাইরেক্ট চেঞ্জ করে দিলে আর ওই জায়গাগুলো অবসলিউট হয়ে যাবে। এটা মেইনলি বিগ প্রজেক্টে এটা ডাটাবেস ডিজাইনারের কাজ। হ্যাঁ, ডাটাবেসটা ফার্স্ট প্রজেক্টে কোড করা সবার পরে। ফার্স্ট আপনি চিন্তা করবেন প্রজেক্টটাতে আপনি কি কি রাখবেন, আপনার কি কি ফিল্ড দরকার, সেগুলো ছোট ছোট ভাগে ভাগ করে ফেলবেন। এবং তার জন্য ডাটাগুলো অর্গানাইজড হতে রাখতে গেলে আমার কি ধরনের টেবিল লাগতে পারে, কোন টেবিলের সাথে কার রিলেশন থাকতে পারে, বেস করে আগে টেবিলটা ডিজাইন করবে, ডাটাবেসটা ডিজাইন হবে, দেন আপনি কোডে হাত দেবেন। ঠিক আছে, কারণ কোডের কাজ হচ্ছে ডাটাবেসে ডাটা রাখা আর ডাটা তুলে নিয়ে যাওয়া আর মাঝখানে প্রসেসিং করা। সো আমার যদি ডাটাবেস অর্গানাইজ না হয় আমি কোড করতে গিয়ে আটকায় যাব। ফার্স্ট থিংকিং ডাটাবেস। স্টোরেজ ইঞ্জিন বলে এখানে একটা কথা আছে, আমরা জেনে রাখি এখানে অনেক রকম স্টোরেজ ইঞ্জিন আছে। এটা ডাটা টাইপের উপর বেস করে যে এই ইঞ্জিনটা ইউজ করলে আমার এই কাজটা করতে সুবিধা হবে, ওই ইঞ্জিনটা ইউজ করলে টেক্সট টাইপের ডাটা থাকলে তার মধ্যে সার্চ করতে গেলে দেখা যাবে যে ইনোডিবি ভালো পারফর্ম করছে, আবার ভার্কারে মাইসিয়াম ভালো পারফর্ম করছে, এরকম কিছু ইস্যু আছে। আমি যা বলছি সেটা যে ঠিক বলছি তা না, আমি জাস্ট আপনাদেরকে উদাহরণ দিচ্ছি। ঠিক আছে, এটা পরবর্তীতে এটা যারা ডাটাবেস নিয়ে যাদের লাইফটাই ডাটাবেস তারা এগুলো সবকিছু নিয়ে চিন্তা করে। ঠিক আছে, আমরা যদি ইনোডিবি ইউজ করি কোনো সমস্যা নেই, এটা ডিফল্ট সেভ। আমার একটা টেবিল ক্রিয়েট হয়ে গেছে, আমি টেবিলে নাম দেখছি এখানে টিবিএল ইউজার, তার সাথে স্ট্রাকচারটাও আমাকে দেখিয়ে দিচ্ছে, ইউজার আইডি এই যে কি সাইন দিয়ে দিয়েছে, তার মানে এটা প্রাইমারি কি, এবং বলা আছে এটা অটো ইনক্রিমেন্ট, তাই না? এটা অটোমেটিক নিয়ে নেবে, অন্যগুলো সব চলে এসেছে। এখানে আমরা আরেকটা কাজ করতে পারতাম যে যে কোনো ডাটা বাই ডিফল্ট কি অ্যাক্টিভ থাকবে, যদি আমরা করতে চাই সেক্ষেত্রে ডিফল্ট ভ্যালু ডিফাইন করে দেওয়া যায়, নালও করে দেওয়া যায়, মানে আমি ডিফল্ট যেটা ডিফাইন করব সেটা সে ডিফল্ট নেবে। ঠিক আছে, হ্যাঁ করে দিতে পারি, সমস্যা নেই। সেটা কিভাবে করব একটু দেখে আসি। এই যে স্ট্যাটাস, এখানে আমি এডিট করছি, কিন্তু আপনি জিজ্ঞাসা করেছিলেন পরে এডিট করা যায় কিনা, আমি কিন্তু এডিট করলাম, খেয়াল করেছেন? আবার যাই, ব্যাক করি, স্ট্রাকচার, এটা আমার ডাটাবেস, এই যে এখানে চেঞ্জ করব, চেঞ্জ, এডিট, চলে এসেছি। আমি চাইলে এখানে টাইনি ইন্টিজারকে বিগ ইন্টিজার করে দিতে পারি, লেন্থ চেঞ্জ করে দিতে পারি। ঠিক আছে, এখানে আবার অটোমেটিক অটো ইনক্রিমেন্টও বসাইতে পারি, বাট আমরা এত কিছু করব না, ঝামেলা যত কম করা যায়। ডিফল্ট ভ্যালু আমি চাইলে কি ডিফল্ট করব এটা বলে দেবো, অ্যাজ ডিফাইন্ড। এখানে আমি যদি 1 বলি, যতগুলো রো ইনসার্ট হবে যদি ভ্যালু না দেওয়া হয় বাই ডিফল্ট সে 1 নিয়ে নেবে। হ্যাঁ সে বসায় যাবে, যদি আমরা ভ্যালু দিই সে ভ্যালুটা নেবে, আর যদি না দিই সে ডিফল্ট 1 নিয়ে নেবে। ঠিক আছে, যতবার রো ইনসার্ট করব, সেভ দিলাম। ঠিক আছে, আমি এখানে বলে দিয়েছি, দেখেন এখানে দেখাচ্ছে যে ডিফল্ট নান নান নান, কিন্তু এখানে ডিফল্ট 1, তার মানে বাই ডিফল্ট সে 1 নেবে। আমাদের ডাটাবেস ক্রিয়েট হয়ে গেছে। আমরা কি সবাই ডাটাবেস ক্রিয়েট করেছি? সমস্যা হচ্ছে?
হায়দার ভাই একটু দেখবেন। আচ্ছা আমি একটু পজ করি। আমাদের ডাটাবেস রেডি, টেবিল রেডি, আমাদের ফর্ম রেডি। আমাদেরকে এখন ডাটাবেসে ডাটা ইনসার্ট করতে পারতে হবে। আপনি ফর্মটা করেননি না? আচ্ছা ঠিক আছে। আচ্ছা আমরা এখন কি করব, ভ্যালুগুলো চেক করি আগে, যে আমরা প্রত্যেকটা ভ্যালু আলাদা আলাদা নিতে পারছি কিনা। ডলার ফার্স্ট নেম ইকুয়াল ডলার আন্ডারস্কোর পোস্ট ইন্ডেক্স ফার্স্ট নেম। আমি কি করছি, ভ্যালুটা ভ্যারিয়েবলে অ্যাসাইন করে নিচ্ছি, ঠিক আছে। ডলার লাস্ট, এটা আমি করছি কেন, কোডটা যাতে একটু ভালো দেখায় এই জন্য। আমি যদি ডিরেক্ট লিখে দিই ডলার আন্ডারস্কোর পোস্ট দিয়ে, কোনো সমস্যা হবে না, কাজ করবে। নেম ডলার আন্ডারস্কোর পোস্ট লাস্ট আন্ডারস্কোর নেম ডলার ইমেল ডলার আন্ডারস্কোর পোস্ট ইমেল ডলার কন্ট্যাক্ট নাম্বার ইকুয়াল ডলার আন্ডারস্কোর পোস্ট কন্ট্যাক্ট আন্ডারস্কোর নাম্বার। আর কিছু আছে আমার, আমি এই চারটা ডাটাই নিয়েছি তাই না। এখন আমরা যেটা করব, MySQL এর থ্রুতে ডাটাবেসে ডাটা ইনসার্ট করব। আমরা তো MySQL ডাটাবেস নিয়ে ইউজ করছি তাই না। এটার জন্য PHP তে এক্সটেনশন আছে, একটা হচ্ছে MySQL আর একটা MySQL i। MySQL i টা হচ্ছে MySQL ইমপ্রুভড, ঠিক আছে। MySQL টা ডেপ্রিকেটেড, ভার্সন 5.5 এর পরে MySQL ডেপ্রিকেটেড করে দেওয়া হয়েছে। সো আমরা MySQL টা ইউজ করব না, আমরা ইউজ করব MySQL i, ঠিক আছে। ডলার বললাম ডিবি কানেকশন ইকুয়াল নিউ MySQLi। আমি এটা কি করলাম, কানেকশন দিয়েছি, একটা অবজেক্ট ক্রিয়েট করেছি। তার মানে MySQLi একটা ক্লাস, তার একটা আমরা অবজেক্ট ইনস্ট্যান্সিয়েট করে ফেলেছি, কিন্তু ক্লাসটা আমরা লিখি নাই। তার মানে এটা PHP তে বিল্ট ইন করে দেওয়া আছে, ঠিক আছে। ওকে, এখন এইভাবে কি ডাটাবেসে কানেক্ট করবে, কিভাবে বুঝবে আমার ডাটাবেসটা কোথায়। ডাটাবেসটা আমার সার্ভারে আছে, সেটা বোঝানোর জন্য আমাকে তাকে বুঝাইতে হবে আমার ডাটাবেসটা কোন সার্ভারে আছে। দেন সেই সার্ভারটার একটা ইউজার নেম থাকবে, পাসওয়ার্ড থাকবে, এবং আমরা একটা ডাটাবেস ক্রিয়েট করছি না, db_user, এরকম অনেক ডাটাবেস থাকে না, তাহলে কোন ডাটাবেস কানেক্ট করবে সেটাও বলে দিতে হবে। এখন আমরা যখন লোকালে কাজ করছি, আমাদের এই চারটা ইনফরমেশন হলে হবে, বাট লাইভে পোর্ট নাম্বারও লাগতে পারে। যে সার্ভারে কাজ করছি তারা বলে দেবে যে তুমি ডাটাবেস কানেকশন করার জন্য তোমার এই এই জিনিসগুলো দেওয়া হলো, সেগুলো ইউজ করে তুমি কানেক্ট করো, তখন আমরা ওগুলো ইউজ করে প্যারামিটার আকারে দিয়ে দেবো। তো এখন আমার লাগছে না, আমি কি দিচ্ছি, প্রথমে বলেছি কি হোস্ট নেম, আমাদের হোস্ট নেম কি লোকাল হোস্ট, আমাদের ইউজার নেম কি রুট। রুট কিভাবে, আমরা যখন জ্যাম্প ইনস্টল করেছি, জ্যাম্পের মধ্যে আমরা কোনো ইউজার ক্রিয়েট করি নাই, ডিরেক্ট ইনস্টল করে দিয়েছি, ইউজ করা শুরু করেছি, যার কারণে এটা রুট ইউজার হিসেবে আছে। যদি এটা লিনাক্স মেশিন হতো করতে দিত না,
ইনস্টল করার সময়ই বলতো যে তুমি একটা ইউজার নেম ক্রিয়েট করো, যদি তুমি রুটও ইউজ করো একটা পাসওয়ার্ড দাও, কিন্তু উইন্ডোজে জ্যাম্প ইনস্টল করলে এটা চায় না। ঠিক আছে, সো আমরা রুট দিচ্ছি, আমরা তো কোনো পাসওয়ার্ড দেইনি তাই না, তাহলে পাসওয়ার্ডটা না। আর কি বলেছি আমি, কি লাগবে, ডিবি নেম। তাহলে আমাদের ডাটাবেজের নাম কি, ডিবি নেম মানে ডাটাবেজ নেম, ডিবি আন্ডারস্কোর ইউজার, যে যে নাম দিয়েছেন তাদের ডাটাবেজে এখানে সেটাই লাগবে। আমি আবার দেখিনি আমি কি দিয়েছি, দেখেছেন আমি কি লিখেছি, ডিবি ইউজার, নাম দিয়েছি কি ডিবিসিআই ব্যাচ 20। ডাটাবেস কোনোদিন পাবে, পাবে না, এইটাই হতে হবে। ঠিক আছে, ডিবিসিআই ব্যাচ 20। দেখতে দেখতে ভুল করে ফেলেছি, সিআই ব্যাচ 20। ক্লিয়ার? আমরা কোডটা রান করে দেখি কি হয়, কিছু বলে কিনা। নর্মালি তো আমরা পোস্টের ডাটা না দিলে ওই কোড ব্লকটুকু কাজ করবে না, তো আমাদেরকে পোস্টের ডাটা দিতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সাবমিট, কিছুই বললো না। আমার ডাটাবেস কি কানেক্ট হয়েছে না হয়েছে, কোনো এরর নাই, কিচ্ছু নাই। এখন আমি একটু ভুল দিয়ে দেখি তো ডাটাবেস নেমটা, তাহলে আমার বিহেভটা কি করে, ডিবি ইউজার, এবার কি করে দেখি। হ্যাঁ, এখানেই আটকে আছে। আচ্ছা, অ্যাড সাইন দিয়ে দিছি, অ্যাড সাইন ছাড়া ওই খুশি হয় না। ঠিক আছে, সাবমিট। এবার ইরর দিয়ে দিয়েছে, কেন, ডাটাবেসটা সে পায়নি, সে কানেকশনটা ফেল করে গেছে। তাহলে সিআই আন্ডারস্কোর ব্যাচ আন্ডারস্কোর 20, এ থেকে বোঝা গেল আমরা ঠিক রাস্তায় আছি। এখন আমার কথা হচ্ছে, লাইভ সার্ভারে যদি আমি ভুলভাল করে ফেলি, আমার ডাটাবেস কানেকশন যদি ইরর থ্রো করে, সেই ইররটা আমাকে হ্যান্ডেল করতে পারতে হবে না। আমি এমন ভাবে ইররটা দেখাবো যাতে ইউজার কখনো বিরক্ত না হয়, একটা ডিজাইন দিয়ে বা যেভাবেই হোক, কিন্তু তাহলে তো আমার এই ইররটা যাতে এইভাবে ডিরেক্ট না যায় ধরার ব্যবস্থা করতে হবে, ঠিক না। এই যে আমি ডিবি কানেকশন দিচ্ছি, এই কানেকশনটা যদি সে পায়, সাকসেসফুল হয়, সে কিছু একটা রিটার্ন করবে। কিন্তু আমরা সেটে কি দেখেছি, যাই দিই কিছু থাকলেই ট্রু, তাই না। তার মানে এই কানেকশনটা কি ট্রুই রিটার্ন করবে যদি সে কানেক্ট হয়, আর না হলে সে ফলস রিটার্ন করবে, তাই না। কিন্তু ফলস রিটার্ন করবে না, অ্যাকচুয়ালি যেটা হবে ইরর থ্রো করবে যদি সে কানেকশন না পায়। এখানে দেখেন আমরা কি দেখছি, মাইস্কুয়েল আই ইরর, এখানে একটা ইররের নাম্বার, তারপর ইররের মেসেজ। এই মেসেজটা কিভাবে আসছে আমরা এবার সেটা নিয়ে একটু কাজ করি। আমি এখানে ভুল দিয়ে রাখি যাতে বুঝতে পারি, ঠিক আছে। ইফ ডিবি কানেকশন, আমার যে অবজেক্টটা আমি ক্রিয়েট করেছি এর মধ্যে ইরর নাম্বার এই ভ্যালুটা যদি থাকে, না এটা হচ্ছে মাইস্কুয়েল অবজেক্টের প্রপার্টিজ, ঠিক আছে, ইরর নাম্বার। আমরা দেখবো, ঠিক আছে। আমরা যখন ক্লাস ক্রিয়েট করেছি তাতে আমরা বাই ডিফল্ট কিছু প্রপার্টিজ অবজেক্ট করে দিতে পারি না, তার মানে আমি এখানে মাইস্কুয়েল এই ক্লাসটা একটা অবজেক্ট ইনস্ট্যান্সিয়েট করেছি, তার ভিতরে অবশ্যই কিছু প্রপার্টিজ করে দেওয়া আছে। হ্যাঁ, যদি ইরর নাম্বার থাকে দেন ইকো ডলার ডিবি আন্ডারস্কোর কানেকশন টেন্ডস টু ইরর নাম্বার, আমি দিলাম, দেখি কি হয়।
প্রথমে তো কিছু নেই। সাবমিট। হ্যাঁ, এরর দিয়েছে তাই না? আগের বার একটা লাইন দিয়েছিল, এবার দুইটা দিছে, কারণ আমি তাকে একটা এরর থ্রো করতে বলেছি। এখানে কি আমি বলেছি এরর নাম্বার, ঠিক আছে? আমরা নর্মালি এখান থেকে বুঝতে পারবো যে সে এরর করেছে কিনা বা কানেকশনটা ঠিকভাবে ইনস্ট্যান্সিয়েট করেছে কিনা। আমরা ধরে নিচ্ছি যে যখন আমার এখানে ব্যাচ 20 সাকসেসফুল আন্ডারস্কোর 20, তখন দেখি তখন সে কি করে, ডাই কোনো এরর নেই। এখন যদি ভুল হয়, আচ্ছা এখন কথা হচ্ছে প্রথম এররটা বাই ডিফল্ট দেখাচ্ছিল, দ্বিতীয় এররটা আমি দেখাচ্ছি, তাই না? কেন করব এরকম? কারণ লাইভ সার্ভারে আমরা কি করব, এররটা সাপ্রেস করে ফেলবো। এরর সাপ্রেশন দেখেছি আমরা কখনো? শুধু জেনে রাখি যে লাইভ সার্ভারে পিএইচপি আইএনআই কনফিগে একটা অপশন আছে যেখান থেকে আমরা এররটা বলে দিতে পারবো যে লাইভে কখনো এরর দেখাবে না। আইএনআই সেটিংসে সার্ভারের, না লোকালে দেখাতে পারবো না, ঠিক আছে? এটা আপনারা আস্তে আস্তে দেখে যাবেন, যেহেতু আমরা সিআই শিখবো, সিআই সিস্টেম করা আছে, ঠিক আছে? আমরা ডাটাবেস কানেকশন ঠিকভাবে দিতে পারছি কিনা এটা ট্রাই করি, ঠিক আছে? সবাই ট্রাই করি। ওকে, সো আমরা কানেকশনের এরর চেক করছি। এটা কোন বন্ধ হয়েছে? আচ্ছা, ঠিক আছে, দেখি যে লোকটা কি দেয়। জি,
আমার ইরোর নাম্বারটা পাচ্ছি না কেন? আসছে, আমি একটা মেসেজ থ্রো করেছি। কোথায় বলছি? হ্যাঁ, যে আমার যখন ইরর আসছে তখন তুমি মেসেজটা থ্রো করো। জি জি, হ্যাঁ আবার লিখবো ডিবি ব্যাচ। এটা কিন্তু এক্সাক্ট না, এটা ভুল। হ্যাঁ, ব্যাচ আন্ডারস্কোর ব্যাচ 20। ইরর আছে? ঠিক আছে, কানেকশন ঠিক আছে? হুম, কানেকশন ঠিক আছে মেসেজ দেবে। এখানে আমি ইলসের ভিতরে লিখে দেবো যে আরেকটা মেসেজ দাও, ওকে ডাটাবেস কানেকশন ওকে, ঠিক আছে। এই যে ইকো হয়ে গেল, ইকো ডাটাবেস এটা অ্যাকচুয়ালি আমি দেখাচ্ছি, ওটা আমি দেখাবো আপনাদেরকে, সমস্যা নেই। আমি ওখানে কেন ওইটা ইউজ করছি, কেন না ইউজ করছি এক্সপ্লেইন করব। আমি চেষ্টা করি যে যতদূর সম্ভব এক্সপ্লেইন করার, ঠিক আছে। ডাটাবেস কানেকশন ওকে, মেসেজ দিয়েছে। এখন এখানে আমি এই যে এই জিনিসটা ইউজ করেছি না, কানেক্ট ইরর নো। অ্যাকচুয়ালি যেটা হয় যখন ইরর নো মানে ইরর নাম্বার, ঠিক আছে। ইরর নো মানে ইরর নাম্বার। প্রত্যেকটা ইররের একটা নাম্বার থাকে, যেই নাম্বারটা মাইএসকিউএল এর ওয়েবসাইটে গেলে আপনারা দেখতে পারবেন অনেক ইরর নাম্বার দেওয়া আছে, তার একটা রেফারেন্স দেওয়া আছে যে কোন ইরর নাম্বার কি। আমি এখানে ইকো করে দেখাই যে আমি যদি এই, হ্যাঁ, আমরা যাতে এই ইরর নাম্বার দেখলেই বোঝা যায় যে আমার কি ইরর হয়েছে, ঠিক আছে। এটা আপনাদের দেখানোর জন্য আমি দেখিয়ে রাখছি। আমি দেখাই যে আমি যখন ভ্যালু সাবমিট করেছি, রাইট, yahoo.com, এটা সাবমিট। দেখেন এখানে ফুল ইররটা দিয়েছে, কারণ আমি সার্ভারকে তো বলিনি যে তুমি ইরর দেখায়ও না, বাট এখানে শুধু একটা নাম্বার দিয়েছে, এই নাম্বারটা আমি ইকো করেছি, তাই না। এই নাম্বারটা কি, এই যে এখানকার নাম্বারটাই কিন্তু 1049। তার মানে আমি ইরর নাম্বারটা বের করে নিয়ে আসতে পারছি যে কি ইরর হয়েছে, ইরর মেসেজটাও নেওয়া যাবে, ঠিক আছে। ইকো ইরর নাম্বার না দিয়ে যদি আমি শুধু ইরর দিই তাহলে ইরর মেসেজটা দেখাবে।
হ্যাঁ তখন ফুল মেসেজটা আসবে। এখানে যে বাকি মেসেজটুকু আছে না, এই মেসেজটা, উপরের মেসেজটা আসছে যদি আমরা মানা করি, পিএইচপির যে আইএনআই সেটিংস আছে ওখানে আমাকে বলে দিতে হবে যে তুমি আর ইরর দেখায়ও না, এটা লাইভ সার্ভারে করা হয়, ঠিক আছে? হ্যাঁ তখন করা হয় কি, ইরর গুলো লগইং করা হয়, মানে পিএইচপি যখন ইরর থ্রো করবে একটা ফাইলে সেই ইনফরমেশন গুলো লাগবে, পরে ডেভেলপাররা লগ দেখে বুঝতে পারে যে হ্যাঁ আমার এই ইরর থ্রো করেছিল, কিন্তু ইউজাররা কখনো বুঝতে পারে না যে ইরর হয়েছিল। ইন্টারফেস কোনো কারণে সমস্যা হচ্ছে, ঘুরতে গেছে ইউজার আবার রিলোড দেয়, ঠিক হয়ে যায়, কিন্তু ওখানে কোনো না কোনো একটা ইরর হয়েছিল, বাট এটা ইউজারদেরকে বুঝতে দেওয়া হয় না। এটা বাজে দেখায় না যে ইউজার দেখছে যে আমার সাইটে কি ইরর আছে না আছে, এটা ব্লক করে ফেলা হয়, ঠিক আছে? ডেভেলপমেন্ট ভার্সন, প্রোডাকশন ভার্সন ডিফারেন্ট, ক্লিয়ার? এখন আমি কেন এই ইরর নাম্বারটা এনেছি সেটা আপনাদেরকে দেখাই। আমাদের php.net ম্যানুয়াল, যেটা ম্যানুয়ালে দেখেন এই যে ইরর নাম্বারের একটা ডিটেইল বলা আছে, ইরর নাম্বার, এই যে ইরর নো, এইটাতে বলা আছে যে তুমি এখানে যাও, এখানে গেলে ডিটেইল দেখতে পারবা যে কি কি ইরর হ্যান্ডলিং আছে, ওখানে একটা লিংক দেওয়া আছে। এই লিংকটা অ্যাকচুয়ালি মাইএসকিউএল এর সাইটের লিংক, তারা ওখানে লিস্টেড করে দিয়েছে। এই যে এখানে দেখেন বলা আছে ক্লায়েন্ট ইরর কোড এন্ড মেসেজ, সার্ভার ইরর কোড এন্ড মেসেজ, যত রকম ইরর থ্রো করে সেগুলো এখানে বলা আছে যে কি কি ইরর থ্রো করে, বিভিন্ন ইরর কোড, তার ডেসক্রিপশনে যে 42S02 এটার মানে কি, তারপর এই যে HY00 আমরা দেখতেছি 000 এই ধরনের মানে কি, ডিটেইল লিস্টিং আছে। এটা দেখানোর জন্য আমি ইরর নাম্বারটা বের করে নিয়ে আসছি, যে আমরা যদি কখনো ইরর নাম্বারটা জানতে পারি, আমরা বুঝতে পারছি না আমার সার্ভারে কি ইরর হচ্ছে, বাট আমি এখানে রেফারেন্স দেখে চেক করে নিতে পারবো যে এই কারণে এই ইরর থ্রো করে, তাই না? বুঝতে পারবো না, আমার জন্য ইজি হবে কাজটা, যে জিনিসটা কি হচ্ছে না হচ্ছে, ক্লিয়ার? অ্যাকচুয়ালি বাগ ফিক্সিং এ লাগে, ডিবাগিং এর ক্ষেত্রে লাগে, সব সময় লাগবে না, কখনো কখনো লাগবে। দেখাই রাখলাম, জাস্ট দেখাই রাখলে হয় কি একটা সময় আপনার মনে পড়বে, ও আচ্ছা ক্লাসে তো দেখাইছিল, তাহলে আমি ট্রাই দিয়ে দেখি। আর না দেখালে যতদিন না আপনি নিজে খুঁজে না জানছেন ততদিন মাথায় আসবে না। আমরা একটু দ্রুত ডাটাবেসে ডাটা ইনসার্ট করে দিই। আমরা দেখেছি যে কিভাবে আমরা ইরর হ্যান্ডেল করব, ঠিক আছে? এখন আমাদের হাতে এই যে ডাটাগুলো আছে, আমরা একটা কোয়েরি লিখব, মাইএসকিউএল এর কোয়েরি, সরি এসকিউএল কোয়েরি, ডলার এসকিউএল কোয়েরি, আমি একটা ভ্যারিয়েবল নিলাম, তার ভিতরে আমি কোয়েরিটা লিখব, ইনসার্ট। আমি যদি ইনসার্ট ছোট হাতে লিখি প্রবলেম নাই, মাইএসকিউএল কেস সেনসিটিভ না, বাট যেগুলো আমাদের এসকিউএল কিওয়ার্ড এগুলো আমরা ক্যাপিটালাইজ লিখব, এটাই স্ট্যান্ডার্ড, তাহলে পরবর্তীতে কোডটা বুঝতে সুবিধা হবে। ইনসার্ট ইনটু কি কিওয়ার্ড, টেবিল নেম tbl আন্ডারস্কোর ইউজার, এরপরে এই টেবিলের কোন কোন ফিল্ডে আমি ডাটা দিচ্ছি সেই ফিল্ডগুলোর নাম উল্লেখ করে দেবো। কোন কোন ফিল্ড দিচ্ছি, ফার্স্ট একটা অটো ইনক্রিমেন্ট দেওয়া আছে, সো এটা আমি দেব না, সে নিয়ে নেবে, তাই না? আমরা দেব কি ফার্স্ট নেম কমা লাস্ট নেম কমা আমার ইমেইল কমা কন্ট্যাক্ট নাম্বার, ঠিক আছে? এসকিউএল কোয়েরি এটা তো যে কোনো ধরনের ভেরিয়েবল হতে পারে না, এই জন্য এসকিউএল করতে হবে। হ্যাঁ, এটা এসকিউএল কোয়েরি, এসকিউএল কোয়েরিটা অ্যাকচুয়ালি একটা স্ট্রিং, আমি কিন্তু এখানে যা লিখছি একটা স্ট্রিং লিখেছি, তাই না? আমার এই নামই ইউজ করতে হবে এই এসকিউএল কোয়েরি এইটুকু? না না না, এটা যে কোনো ভ্যারিয়েবল, যে কোনো ভ্যারিয়েবল, ঠিক আছে? ইনসার্ট ইনটু টিবিএল ইউজার, যেখানে আমি টেবিলের ফিল্ডগুলোর নাম দিলাম, এখন আমি কি দেব, ভ্যালুস, VALUS, ভ্যালুস, ভ্যালুস দিয়ে আবার বলে দিচ্ছি কি কি ভ্যালু আছে আমার, ভ্যারিয়েবল গুলো আমি উপরে তৈরি করে রাখছি, তাই না? ডলার
ফার্স্ট, খেয়াল করবেন আমি যখন টেবিলের নাম লিখেছি তার সাথে কোনো ইনভার্টেড কমা ইউজ করি নাই, পুরাটা আমি ডবল কোটেডে রেখেছি। পরে যখন আমি ভ্যারিয়েবল গুলোর নাম লিখছি সিঙ্গেল কোটেডে রাখছি, এটা অবশ্যই খেয়াল রাখবেন। ঠিক আছে, কমা ডলার লাস্ট নেম কমা ইমেইল, ডলার সাইন হবে তাই না, ডলার ইমেইল কমা ডলার কন্ট্যাক্ট নাম্বার। ঠিক আছে, আরেকটা জিনিস যেটা স্ট্যাটাস আমরা ওখানে বাই ডিফল্ট করে দিয়ে রেখেছি, সো ওটা ডিফল্ট পেয়ে যাবে, ঠিক কি না? ডিবি আন্ডারস্কোর কানেকশন ইনসার্ট ইনটু আর ভ্যালু সেগুলি কি সব ক্যাপিটাল মাস ঠিক আছে? মাস না, তবে এটা স্ট্যান্ডার্ড, এসকিউএল লেখা স্ট্যান্ডার্ড। লিখেছি, আমরা এখন দেখি আমাদের এখানে ডাটাবেস নামটা ঠিক করে দিই, যে ডাটাবেসে ডাটা যায় কিনা। আমি নাম লিখি আমাদের কোনো এরর দিয়েছে না, আমি সাবমিট ক্লিক করেছি, ডাটাবেসে কি ডাটা গেছে চেক করি। ডাটা চলে এসেছে, পেয়েছি, আমি যে ফর্ম সাবমিট করেছি সেই ডাটাটা এসেছে, দেখা যাচ্ছে। এখন একটু এক্সপ্লেইন করি, ঠিক আছে, আপনারা একটু মনোযোগ দেন, কারণ ক্লাস শেষের দিকে পিছে মিন্স নেট মিন্স, জি আমি এক্সপ্লেইন করছি, ঠিক আছে, এক্সপ্লেইন করে দিই যাতে আপনারা বুঝতে পারেন। ফার্স্টে আমি চেক করেছি কানেকশন, মাইস্কুয়েলে একটা অবজেক্ট ক্রিয়েট করে নিয়েছি, নিয়ে সেখানে আমার কানেকশন ঠিক হয়েছে কিনা এটা আমি এখানে চেক করে নিয়েছি, কানেকশন ঠিক আছে। আমি এখন একটা এসকিউএল কোয়েরি লিখেছি, এটা এসকিউএল, এটা পিএইচপি না, ঠিক আছে। আমি বলছি ইনসার্ট ইনটু, ইনসার্ট করো কোথায়, টিবিএল ইউজার, টেবিলের নাম, কি কি ইনসার্ট করবা, টেবিলের এই ফিল্ডের ভ্যালু ইনসার্ট করো, ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেইল, কন্টাক্ট নাম্বার। হ্যাঁ, যে ফিল্ড আমরা কলাম ক্রিয়েট করেছি, হ্যাঁ ওই কলামের নামই কিন্তু, হ্যাঁ, এবং ভ্যালুস, ভ্যালুস হিসেবে কি বলছি, কোন কলামে কোন ভ্যালু যাবে। আমার এই ফার্স্ট নেম কলামে কি যাবে, এই ফার্স্ট নেম, এটা তো ভ্যারিয়েবল, এটা কই রেখেছি উপরে, কিন্তু আমরা এই ভ্যারিয়েবলটা অ্যাসাইন করে রেখেছি ভ্যালু দিয়ে, এই যে এই ফার্স্ট নেমটা, তাই না। এই যে এই ভ্যালুটা যখন লিখছি তখন আমরা সিঙ্গেল কোটেড স্ট্রিং এ লিখছি, ঠিক আছে, দিয়ে চারটা ভ্যালু আমি দিয়ে দিয়েছি। তারপরে কি বলছি, যে এই যে কানেকশন অবজেক্টটা আছে এই অবজেক্টটাকে বলছি তুমি এখন কোয়েরি রান করো, কোয়েরি, এটা এই মাইস্কুয়েল অবজেক্টের একটা মেথড, ঠিক আছে। তখন সে কি করছে, এই কোয়েরিটা রান করছে, আমি যে এখানে যে কোয়েরিটা লিখেছি এই কোয়েরিটা যখন সে রান করছে ডাটাবেসে ডাটাগুলো ইনসার্ট করে দিচ্ছে, আমার কানেকশন ঠিক আছে, কোয়েরি ঠিক আছে। যদি আমার কোয়েরি ভুল আসতো, সাপোজ যদি আমার একটা ডাটাবেসের কলাম নেম ভুল থাকে, আমি এফটা ডিলিট করে দিয়েছি, ঠিক আছে, তাহলে কি আসে, আমরা ইরর না দেখলে শিখতে পারবো না, আমাদেরকে ইরর দেখতে হবে, ঠিক আছে। ধরলাম ফার্স্ট নেম
হায়দার আলী, ইমেইল hali@yahoo.com, নাম্বার 1234, সাবমিট। আমরা ইরর ধরার ব্যবস্থা করি নাই, কিন্তু আমার ডাটাবেজে ডাটা ইনসার্ট হয়েছে কি দেখি। আমি কিন্তু ডাটাবেজে ডাটা ইনসার্ট হয়নি, কেন? আমার ফিল্ড নেম ভুল ছিল। একটা ভুল থাকলে বাকি একটা হবে না, পারফেক্ট পারফেক্ট হইতে হবে এবং ওই অনুযায়ী হবে, স্টেপ বাই হ্যাঁ। স্টেপ হতে হবে। ঠিক আছে, সিকোয়েন্সটা মেনটেন করে আসতে হবে, না হলে তো না। এখানে একটা ব্যাপার আছে, আমি ফার্স্ট নেম দিয়েছি, লাস্ট নেম দিয়েছি, যা দিয়েছি টেবিলের ফিল্ডের নাম ঠিক আছে, ভ্যারিয়েবল দেওয়ার সময় আমি অন্য কোনো দিয়ে দিয়েছি, ফার্স্ট নেমেরটা লাস্ট নেমে দিয়েছি, লাস্ট নেমেরটা ফার্স্ট নেমে দিয়েছি, সে কোনো ইরর দেবে না। সে লাস্ট নেমের কলামের জায়গায় ফার্স্ট নেম ঢুকাই দেবে, ফার্স্ট নেমের জায়গায় লাস্ট নেম ঢুকাই দেবে, কিন্তু আমরা তো সেটা চাই না। ইনসার্ট টেবিলের যদি সিকোয়েন্স ঠিক থাকে নিচেতে কোনো ঢুকাই দেব, হ্যাঁ, উল্টাপাল্টা ঢুকাই দেবে, এটা তো আমরা চাই না। আমরা অবশ্যই সিকোয়েন্স মেনটেন করব। আমি কি বুঝতে পারছি? ডাটাবেজে ডাটা ইনসার্ট করতে পারছি? ঠিক আছে, আপনারা যেটা করবেন অবশ্যই বাসায় এসকিউএলটা অ্যাটলিস্ট রিডিং করে আসবেন, অ্যাটলিস্ট। তাহলে কি হবে, আমি চেষ্টা করব নেক্সট দিন ফার্স্ট হাফে আমাদের ক্রুডের যে 3টা জিনিস আছে, রিড, আপডেট, ডিলিট। যেমন আমি এই এসকিউএল কোয়েরিটা লিখছি, কেন লিখছি আপনারা বুঝছেন না, কারণ এসকিউএল কোনো আইডিয়া নেই, তাই না? আমি কিন্তু এই জিনিসটা এসকিউএল থেকেই লিখছি। দেখেন W3 স্কুল, আপনারা পড়ছেন না, পড়ে আসেন নাই বিদায় বুঝছেন না। আমি এসকিউএল টিউটোরিয়াল দেখছি, এই যে এসকিউএল সিনট্যাক্স ইনসার্ট ইনটু দেখছি, ইনসার্ট ইনটু স্টেটমেন্ট কি করে? ইনসার্ট ইনটু স্টেটমেন্ট ইজ ইউজড টু ইনসার্ট নিউ রেকর্ডস ইন ডাটা টেবল। ডাটা টেবিলের নতুন রেকর্ড ঢোকানোর জন্য এটা লাগে, ইনসার্ট করার জন্য। এই যে ইনসার্ট ইনটু টেবিল নেম, কলামের নামগুলো এখানে বলে দিতে হয়, ভ্যালুগুলো এখানে বলে দিতে হয়, কি কি ভ্যালু যাবে। ঠিক আছে, এই জিনিসটাই কিন্তু আমি ইউজ করছি, অন্য কোনো কিছু ইউজ করিনি। তো আমরা যদি একটু পড়ে আসি, তারপরে যখন আমি করব ডিরেক্ট ব্রেনে ক্যাচ করবে, আমি পড়ছিলাম এটা এইভাবে কাজ করছে। ঠিক আছে, আমরা একটু পড়ে আসবো। যদি ফার্স্ট নেম খালি এন্ট্রি করি, বাকিগুলো না এন্ট্রি করি, সেই ক্ষেত্রে কি সিচুয়েশন? একটা নেম ফিল্ড দেবো আর একটা ভ্যালু দেবো। না, মনে করেন এটা লিখছি, হ্যাঁ, এন্ট্রি করার সময় ফর্মে খালি ফার্স্ট নেম এন্ট্রি করছি, সাবমিট বাটন ক্লিক করেছি, বাকিগুলো তো ব্ল্যাঙ্ক চলে যাবে। কিন্তু আমরা যদি ভ্যালিডেশন করি আমরা আটকায় ফেলতে পারবো, ফর্ম দিয়ে ব্ল্যাঙ্ক ডাটা আমরা নেবই না। রিকোয়ার্ড দিয়ে আমরা HTML ভ্যালিডেশন অনেক ভাবে হয়। HTML এ ভ্যালিডেশন করা যাবে, জাভাস্ক্রিপ্টে ভ্যালিডেশন করা যাবে, এটা হচ্ছে ফ্রন্ট এন্ড ভ্যালিডেশন। PHP তে ভ্যালিডেশন করা যাবে, ইভেন ডাটাবেজে ভ্যালিডেশন করা যাবে। ডাটাবেজে ফিল্ডে আমি বলে দিতে পারবো যে সে নাল ভ্যালু এখানে ঢুকতে দেবে না, মাস্ট ভ্যালু আসতে হবে। সেই ক্ষেত্রে হ্যাঁ, 4টা লেভেলের ভ্যালিডেশনের কথা বলেছি। HTML ভ্যালিডেশন, মার্কআপ ভ্যালিডেশন আমি বলে দিতে পারি রিকোয়ার্ড। জাভাস্ক্রিপ্ট ভ্যালিডেশন, ভ্যালু ইনপুট করার সাথে আমি চেক করে নেব ভ্যালু আছে কিনা। বাট HTML ভ্যালিডেশন, জাভাস্ক্রিপ্ট ভ্যালিডেশন মডিফাই করা যায় ফ্রন্ট এন্ড থেকে, এটার কোনো বিশ্বাস নাই। যে ইউজাররা কোড জানে তারা চাইলে ফ্রন্ট এন্ড থেকে ম্যানিপুলেট করে ফেলতে পারবে, ওই ভ্যালিডেশন পাস করে ফেলবে। দেন আসবে PHP সার্ভার সাইড ভ্যালিডেশন, সার্ভার সাইডে ইউজারদের অ্যাক্সেস নেই, সো সার্ভার সাইড ভ্যালিডেশন কাজ করবে। যদি কোনো ইউজার বাই চান্স কোডের থ্রুতে সার্ভার সাইড ভ্যালিডেশন পাস করে, লাস্ট স্টেপ ডাটাবেস ভ্যালিডেশন। আর যদি বাবা ডাটাবেস ভ্যালিডেশনও পাস করে ফেলে, 100% সিকিউর বলতে পৃথিবীতে কিচ্ছু নেই। কোথাও না কোথাও কিছু না কিছু ফলস থাকে, একটা স্ট্যান্ডার্ড লেভেল পর্যন্ত সিকিউরিটি ইনশিওর করতে হয়। তাহলে আপনারা এসকিউএল পড়ে আসবেন, নেক্সট দিন আমরা ফাস্ট আগাবো যাতে দ্রুত ক্রুডটা শেষ করে ফেলতে পারি, এবং তারপরে আমরা সিআই এর ইনস্টলেশনে হাত দেবো। ঠিক আছে, দ্রুত সিআই এ যাব, কারণ আমরা প্রজেক্ট করতে করতে জাভাস্ক্রিপ্ট অ্যাজাক্স যে করে দেখার চেষ্টা করব। আমরা যদি স্লো যাই অনেক কিছু বাদ দিয়ে যেতে হবে। এবং সিআই এর মধ্যেও অনেক কিছু আছে, সিআই এ কন্ট্রোলার আছে, মডেল আছে, আমাদেরকে এমভিসি বুঝতে হবে, মেথড গুলো বুঝতে হবে। ঠিক আছে, সিআই তে অ্যাট লিস্ট আমরা যাতে কাজ করতে পারি সেই রকম জিনিসপত্র যাতে দেখে যেতে পারি, এরকম একটা লেভেলে যাওয়ার চেষ্টা করব।
আরেকটা যে জিনিস হবে আপনাদের, আমি জানি না কি হবে, আমার কোনো আইডিয়া নাই, বাট আপনাদের যদি ক্লাস ঈদের পরেও পড়ে ম্যাক্সিমাম কতগুলো ক্লাস পড়তে পারে? 2টা 3টা ম্যাক্স। এটা হলে একদিক থেকে আপনাদের জন্য ভালো হতে পারে, খারাপও হতে পারে। ভালো কি রকম? আমরা ঈদের আগে একটা স্ট্যান্ডার্ড লেভেল পর্যন্ত সিআই শেষ করব। আমরা যেহেতু অনেকেই জব করি, আমরা ফুল টাইম সময় দিতে পারি না, ঈদের ছুটিতে আমরা চাইলে ডেডিকেটেডলি সময় দিতে পারবো। সো আমরা ঈদের ছুটিতে একটা অ্যাপ ডেভেলপমেন্টের চেষ্টা করব, প্রবলেমে পড়বো, প্রবলেমগুলো লিস্ট আউট করে রাখবো, ঈদের পরে এসে 2-3 ক্লাসে আমি শুধু আপনাদের প্রবলেম সলভ করবো, অনেক কিছু জানা যাবে। খারাপ দিকটা হচ্ছে যেই ছুটি পাইছি, যেহেতু আমরা চাকরিজীবী, একটু ছুটি পাইছি রিল্যাক্স হয়ে গেছি, বাসায় গিয়ে কোডেও হাত দিইনি, কাজও করিনি, ঈদের পরে এসেও আমার কিছু নাই, তাই না? কিন্তু ওইটা কিন্তু বেটার হবে, আপনারা অ্যাপ ডেভেলপ করতে গিয়ে অনেক প্রবলেমে পড়বেন ইনিশিয়ালি। সো নিজেরা করতে যাবেন, নিজেরা একটা প্রজেক্ট করার ট্রাই করবেন, প্রবলেমে আটকাবেন, সেই প্রবলেমগুলো লিস্ট আউট করে নিয়ে আসবেন, আমরা যখন সলভ করব অনেক কিছু শিখতে পারবো, তাই না? আলটিমেটলি আমাদেরকে তো ইন্ডিভিজুয়ালি কাজ করতে হবে, তাই না? নিজে নিজে কাজ করতে পারতে হবে না? ঠিক আছে? সো আমরা কোনো কিছুই নেগেটিভলি নেব না, এভরিথিং ইজ পজিটিভ। আজকে ক্লাস এখানেই শেষ। নাম শেষ করে সামান্য